কনসেপচুয়াল ক্লাস, যে ক্লাসটা করলে আপনি হচ্ছে কি খুন, অপরাধজনক নরহত্যা এই বিষয়টা বুঝতে পারবেন। চুরি, ডাকাতি, দস্যুতা, বলপূর্বক গ্রহণ, হ্যাঁ, এই বিষয়গুলোতে আমাদের অনেকের ঝামেলা থাকে, এই ঝামেলাগুলো সলভ হবে ইনশাল্লাহ। তো আমি আপনার প্রথমেই আলোচনা করব যেটা, সেটা হচ্ছে আপনার খুন আর অপরাধজনক নরহত্যা এই দুইটা বিষয় কি, একদম ক্লিয়ার কনসেপ্ট বুঝেন মাথা ঠান্ডা রেখে, কারণ এটা আমাদের সমস্যা তৈরি করে অনেকেরই। খুন আর অপরাধজনক নরহত্যা, অপরাধজনক নরহত্যা সম্পর্কে বলা হয়েছে 299 ধারাতে, আর খুন সম্পর্কে আপনার বলা হয়েছে 300 ধারাতে। তো 299 ধারা পড়ে আপনি অপরাধজনক নরহত্যা বলতে কি বোঝানো হয়েছে এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন না। সেই জন্য আপনাকে চলে আসতে হবে 300 ধারায়। আমরা 300 ধারাটা আগে পড়বো। 300 ধারা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা খুন আর অপরাধজনক নরহত্যা এই দুইটা বিষয় ডিফারেন্সিয়েট করতে পারবো। ঠিক আছে, আ- এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে আপনার খুন কি আর অপরাধজনক নরহত্যা কি, এই বিষয়টা আমাদেরকে প্রথমেই আপনার একদম ক্লিয়ার হইতে হবে। তো এই জন্য আমি হচ্ছে আমার বইয়ের স্লাইডে চলে যাব। একটু সময় দিবেন, আমি স্লাইডটা ওপেন করে নিই, এবং ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। একটু সময় নিচ্ছে, আমি স্লাইডটা নিয়ে আসবো এখন। আপনারা যাদের বই আছে, বইটা নিয়েছেন, বইটা ওপেন করবেন। এটা হচ্ছে আপনার আইন বিচরণ এমসিকিউ উইন উইন বই। আমরা এখন চলে যাব বইয়ের পৃষ্ঠার মধ্যে। তিনশো ষোলো পৃষ্ঠা স্যার, 316। 316 না? আর যে ধারাগুলো পড়ায় আপনার হচ্ছে এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। 75টার উপরে ইনশাল্লাহ কমন পাবেন, যেভাবেই হোক কমন পাবেন। এই প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করেন, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন চলে যাব 300 কত, 316 দাঁড়া, পৃষ্ঠা স্যার। 16। একটু একটু সাথে থাকেন। আচ্ছা, 316 পৃষ্ঠা, খুন আর অপরাধজনক নরহত্যা এই বিষয়টা এখানে আপনি কি করবেন, পেয়ে যাবেন। আচ্ছা, তো এখন আপনার খুন আর অপরাধজনক নরহত্যা এই বিষয়টা বুঝতে আমরা প্রথমত একটা বেসিক ইনফরমেশন বুঝবো। আচ্ছা, যে কাজটা আপনার মৃত্যুর সম্ভাবনাকে একদম সুনিশ্চিত করে, ঠিক আছে, এটা হচ্ছে খুন। এটা হচ্ছে প্রথম আপনি মাথায় রাখেন। মানে যে কাজের ফলে মৃত্যুর সম্ভাবনা 100%, ডিগ্রি অফ প্রবাবিলিটি, এটা হচ্ছে খুন। ঠিক আছে, মৃত্যুর সম্ভাবনা 100%। মনে করেন যে আপনি কারো মাথায় পিস্তল ঠেকাইলেন, ঠিক আছে, কি করলেন, একটা পিস্তল ঠেকাইলেন, ঠিক আছে, এই একটা লোক, এই লোকের মাথায় আপনি একটা পিস্তল ঠেকাইছেন। তো এখানে কি এই লোকের মৃত্যুর সম্ভাবনা কি 100%। আপনি যদি পিস্তল দিয়ে গুলি করেন, তাহলে এই লোকটা কি হবে, মরে যাবে। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে এখানে মৃত্যুর সম্ভাবনা 100%, মানে শতভাগ নিশ্চিত। যে যেখানে মৃত্যুর সম্ভাবনা আপনার খুব বেশি, সেটা হচ্ছে কি হবে, খুন হবে। তাহলে অপরাধজনক নরহত্যা কোনটা হবে, দেখেন এটা আরেকটা আপনার উদাহরণ দিচ্ছি, তাইলে আপনি প্রাথমিকভাবে যেটা দরকার, একটা হচ্ছে কি, একটা মানুষ যখন অসুস্থ হয় প্রাথমিক চিকিৎসা আছে, তারপরে আস্তে আস্তে আমরা ডিপের দিকে যাব। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা, খুন আর অপরাধজনক নরহত্যা বুঝার। আচ্ছা, আরেকটা হচ্ছে, মনে করেন এই যে একটা চিত্র আঁকি আমি, খেয়াল করেন, একদম বেসিক থেকে একদম ডিপে যাব। একটা চিত্র আঁকি, মনে করেন যে এখানে একটা লোক, আপনাদের গ্রুপ থেকে একজনকে নিব, এটা কে বলেন, একজন আসেন, নাম বলেন। স্যার আজাদ। আজাদ, এটা হচ্ছে আজাদ সাহেব। তো এই আজাদ সাহেবকে আমি তরবারি দিয়ে মাথায় আঘাত করছি, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তো তরবারি দিয়ে যদি কারো মাথায় আঘাত করা হয়, তাহলে কি তার বাঁচার সম্ভাবনা থাকে, মাথা যদি দুই ভাগ হয়ে যায়?
থাকে না। তার মানে কি এইটা খুন হবে। আরেকটা মনে করেন আপনি একটা লাঠি দিয়ে স্বাভাবিক একটা আঘাত করছেন, একজন মানুষকে একটা লাঠি দিয়ে আঘাত করছেন, সেখানে কি তার মৃত্যুর সম্ভাবনা থাকে আবার থাকেও না, ঠিক কিনা? জি ঠিক। বুঝাইতে পারছি? একটা লাঠি দিয়ে কাউকে, খেয়াল করেন এগুলা বুঝতে হবে, তাহলে পরীক্ষার হলে আপনি কি পারবেন ভালোভাবে। একটা লাঠি দিয়ে আপনি কাউকে আঘাত করছেন, ধরেন এ একটা মানুষ, তাকে আপনি লাঠি দিয়ে আঘাত করছেন, হয়তোবা তার পিঠে অথবা তার আহ, ডানায়, হ্যাঁ পায়ে, যে কোনো একটা জায়গায় আঘাত করছেন। তাহলে কি একটা মানুষকে যদি একটা পায়ের মধ্যে আঘাত করা হয়, তাহলে কি এখানে মৃত্যুর সম্ভাবনা থাকে? নর্মালি থাকে না। না স্যার। আবার আবার ধরেন যে আপনি পিঠে আঘাত করছেন, থাকে আবার থাকেও না, মরতেও পারে নাও মরতে পারে। তো যেখানে সম্ভাবনা দুই দিকেই যায়, থাকে থাকে না, সেটাকে আমরা অপরাধজনক নরহত্যার দিকে কনভার্সন করতে পারবো। এটা হচ্ছে আপনার বেসিক পয়েন্ট, অপরাধজনক নরহত্যা এবং খুন, এই দুইটা জিনিস বুঝার জন্য। তাহলে তরবারি দিয়ে কারো মাথা দ্বিখণ্ডিত করে ফেললে প্রকৃতিগত ভাবেই সে মৃত্যুর কূলে ঢলে পড়বে। এখন যদি আপনি বলেন যে আমি তরবারি দিয়ে মাথা দ্বিখণ্ডিত করলে সে যে মরে যাবে, আমি তো জানি না, আমি তো বুঝি না, সেটা কি গ্রহণযোগ্য হবে? আমাকে ক্লিয়ার করেন। না না হবে না। হবে না, acceptable। সেটাকে খুন বলে বিবেচনা করা হবে, কারণ এখানে ডিগ্রি অফ প্রবাবিলিটিটা চলে আসবে। কি আসবে? ডিগ্রি অফ প্রবাবিলিটি। তাহলে বেসিক ক্লিয়ার কিনা? বেসিক ক্লিয়ার হলে আমরা একটু ডিপে যাব। বেসিকটা হচ্ছে কি, আপনার পরীক্ষার খাতায় যদি আসে যে আপনার খুন আর অপরাধজনক নরহত্যাকে ডিফাইন করো অথবা বুঝায় দাও অথবা সংজ্ঞায়িত করো, হ্যাঁ, এবং তাদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য কি কি আছে বুঝায় দাও, এইভাবে প্রশ্ন আসতে পারে যে কোন কাজটা খুন হবে, কোন কাজটা অপরাধজনক নরহত্যা হবে, আর আপনার কিভাবে হবে। তখন আপনার বেসিক যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই আপনার আমার বইয়ের আইন বিচরণ এমসিকিউ উইন উইন বইয়ের 316 নম্বর পৃষ্ঠাতে এই কথাটাই প্রথম আমি বুঝাই দিছি। ঠিক আছে, এইটাই প্রথম আমি বুঝাই দিছি। তাহলে খুন আর অপরাধজনক নরহত্যা বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে সম্ভাবনা কতটুকু মৃত্যুর। ঠিক আছে, ডিগ্রি অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটি মানে সম্ভাবনা। তাহলে একটা লোককে তরবারি দিয়ে আঘাত করলে তার মৃত্যুর সম্ভাবনা কতটুকু আমাকে বলেন। একটা 95%। লোককে শতভাগ সম্ভাবনা আছে মৃত্যুর। শতভাগ আচ্ছা, সম্ভাবনা তাহলে যেখানে শতভাগ সম্ভাবনা আছে, সেটাকে আমরা কি হিসাবে কাউন্ট করব? খুন হিসাবে খুন। কাউন্ট করব। প্রকৃতিগত ভাবে সেটা প্রকৃতি বলে দিয়ে দিচ্ছে খুন। আর একটা লোককে পিঠে বা পায়ে আপনি আপনার আঘাত করছেন, সে মরতেও পারে নাও মরতে পারে। তো এটাকে আমরা কি হিসাবে কাউন্ট করব? অপরাধজনক নরহত্যা। বেসিকটা বুঝছেন? 300 ধারার আর কিছু বিষয় আছে যেগুলা 300 ধারার ব্যতিক্রম সাপেক্ষে বুঝতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে খুন আর অপরাধজনক নরহত্যাকে আইডেন্টিফাই করার একদম বেসিক লেভেল। যেমন একটা লোকের জ্বর হইলে প্রথমত নাপা খায়, হ্যাঁ, তারপরে দেখা যায় 2-3 দিন নাপা খায়, খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক নিতে বলে, হয়তো বা অ্যামোক্সাসিলিন বা সিপ্রোফ্লক্সাসিন বা এজিথ্রোমাইসিন বা সেফিরক্সিম, ঠিক আছে, বা সেফট্রিয়াকজন, যদি টাইফয়েড হয় সেফট্রিয়াকজন। তাহলে ধাপে ধাপে আমাদেরকে কি করতে হয়, জিনিসগুলা আইডেন্টিফাই করতে হবে যে আমরা কি ট্রিটমেন্ট করব। তো আমাদের আইনটাও ঠিক সেরকম, ঠিক আছে। এইখানেও আমাদেরকে কি করতে হবে, আস্তে আস্তে ডিপে যেতে হবে। তাহলে খুন আর অপরাধজনক নরহত্যার বেসিক ইনফরমেশনটা আমরা কি করলাম, বুঝে গেলাম। এখন আমরা 300 ধারায় চলে যাব বাকি জিনিসগুলো বোঝার জন্য। 300 ধারা, ঠিক আছে, ধারা 300। তো 300 ধারাতে আপনি খাতার মধ্যে লিখেন যে 300 ধারাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, প্রথমত সেগমেন্ট করব 300 ধারাকে। এটা বোঝার জন্য, খুন আর অপরাধজনক নরহত্যাটা বোঝার জন্য 300 ধারাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে খুনের পর্যায়ে আপনার পরে এমন নিন্দনীয় নরহত্যা, আরেকটা হচ্ছে খুনের পর্যায়ে পড়ে না এমন নিন্দনীয় নরহত্যা। মানে যেটা খুনের পর্যায়ে পড়ে আর যেটা খুনের পর্যায়ে পড়ে না, এই দুইটা ভাগে ভাগ করে ফেলবো আমরা 300 ধারাটাকে। আর 300 ধারাতে বলছে যে পূর্ব পরিকল্পনা বশত ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে সেটা খুন হবে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে
আমি কি স্লোলি বলবো না দ্রুত বুঝায় যাব? আপনারা কি লিখতেছেন না শুধু আমার স্যার, কথা শুনলেই হবে? একটু জানান। স্যার, ঠিক আছে। বলেন। এভাবে বললেই হবে। আচ্ছা আচ্ছা, একটু স্যার, স্লোলি বললেন। বলতে আপনার বেসিকটা ক্লিয়ার করেন, এটা দরকার। তাহলে Slowly লেখেন যে হ্যাঁ, আর বই তো আছেই আপনাদের কাছে, ম্যাক্সিমাম যাদের কাছে বই নাই বইটা সংগ্রহ করে নেবেন। এই বইয়ের প্রশ্ন উত্তর পর্বটা পড়লে আপনি 75 থেকে 76, 77, 80টার মতো কমন পাবেন ইনশাল্লাহ, একটু উল্টে পাল্টে। ঠিক আছে, আর এক করা যাবে নাকি লাস্টে গিয়ে কোশ্চেন করতে হবে? লাস্টে লাস্টে, এখন না, এখন কথা বললে তো বিরক্ত হবে। আচ্ছা, তাহলে খুন বলতে আমরা সংজ্ঞাটা দিব কে? যদি কোনো ব্যক্তি পূর্ব পরিকল্পিত ভাবে বা আক্রোশগত ভাবে বা ইচ্ছাকৃত ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সেটা খুন বলে গণ্য হবে। আচ্ছা, তাহলে আপনার নিন্দনীয় নরহত্যাকে দণ্ডবিধির 300 ধারায় আমরা দুইটা ভাগে ভাগ করব। নিন্দনীয় নরহত্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, ঠিক আছে? একটা হচ্ছে খুন, যেটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আক্রোশগতভাবে ইচ্ছাকৃতভাবে করা হয়, আর অপরাধজনক নরহত্যা কোনটা? যেটা ইচ্ছাকৃতভাবে করা হয় না, হ্যাঁ হয়ে গেছে কিন্তু একটা লোক মরে গেছে, সেটা আপনি ইচ্ছা করে করেন আর না করেন, লোক মরে গেছে, তাহলে এটা হবে নিন্দনীয় নরহত্যা, খুন না। খুন হচ্ছে পূর্ব পরিকল্পনা এবং আক্রোশ থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিন্দনীয় যে নরহত্যা মানে একটা মানুষ যে মারা গেছে, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে খুনের পর্যায়ে পড়ে এমন নিন্দনীয় নরহত্যা, আর একটা হচ্ছে খুনের পর্যায়ে পড়ে না এমন নিন্দনীয় নরহত্যা। ইংলিশে যদি বলি কালপাবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, আর একটা হচ্ছে কালপাবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এখন খুনের পর্যায়ে পড়বে না কোন কোন কাজ, এইটা আমরা একটু জানবো, যে তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা খুন হয়েছে এবং কোনটা খুন হয় নাই। ভালো করে একটু খেয়াল করেন, এখানে প্রায় আপনার 93 জন লোক আছেন, আপনারা সবাই একটু ভালো করে খেয়াল করেন যে খুনের পর্যায়ে পড়ে না, ঠিক আছে? এটা কোনটা হবে, যে কোন কোন কাজগুলা খুনের পর্যায়ে পড়বে না, এটা আপনারা একটু খাতায় নোট করবেন। আমি শর্ট ডেসক্রিপশন প্রথম দিব, তারপর আমরা আপনার একটু গভীর আলোচনায় যাব। খুনের পর্যায়ে পড়ে না কোনটা, মানে একটা মানুষ মরে গেছে তারপরও সেটা খুন হবে না, তার মানে কি নিন্দনীয় নরহত্যা হবে। তাহলে কোন কাজটা নিন্দনীয় নরহত্যা হবে এটা আমরা একটু জানবো। 5টা ব্যতিক্রম, যেই ব্যতিক্রমের মধ্যে পড়লে সেটা নিন্দনীয় নরহত্যা হবে, খুন হবে না। মানে এই 5টার মধ্যে যদি পড়ে, ঠিক আছে, এই 5টার মধ্যে যদি পড়ে তাহলে সেটাকে আমরা খুন বলবো না, নিন্দনীয় নরহত্যা বলবো, ঠিক আছে? তো এই 5টা বিষয় কি এটা একটু আপনারা নোট করবেন। এক নাম্বার শর্ট নোট করবেন, বিস্তারিত লেখার দরকার নাই। 1 নাম্বার লেখেন আকস্মিক উত্তেজনার ফলে হত্যা। লেখেন আকস্মিক উত্তেজনার ফলে হত্যা, তারপর আমি এগুলাকে এক্সপ্লেন করব। প্রথমটা লেখেন আকস্মিক উত্তেজনার ফলে হত্যা। তারপরে 2 নাম্বার লেখেন আত্মরক্ষার অধিকার প্রয়োগ কালে মৃত্যু ঘটলে। আত্মরক্ষার অধিকার প্রয়োগ কালে মৃত্যু ঘটলে। আত্মরক্ষার অধিকার প্রয়োগ কালে মৃত্যু ঘটলে, মানে আত্মরক্ষা, নিজেকে সেভ করতে গিয়ে আপনি যদি কাউকে মেরে ফেলেন সেটা আপনার কি হবে না, খুন হবে না। আচ্ছা, তারপরে 3 নাম্বার লেখেন সরকারি কর্মচারীর যদি কাউকে মৃত্যু ঘটায়, সরকারি কর্মচারী কর্তৃক সৎ বিশ্বাসে মৃত্যু ঘটলে। সরকারি কর্মচারী কর্তৃক সৎ বিশ্বাসে মৃত্যু ঘটলে। 4 নাম্বার লেখেন আকস্মিক কলহের জের ধরে কারো মৃত্যু হলে। আকস্মিক কলহের জের ধরে কারো মৃত্যু ঘটলে। আকস্মিক কলহ, আর প্রথমটা ছিল আকস্মিক উত্তেজনা, আর 4 নাম্বারটা হচ্ছে আকস্মিক কলহ, আকস্মিক। 5 নাম্বার লেখেন 18 বছরের অধিক বয়স্ক কোন ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে মৃত্যুর ঝুঁকি নিলে এবং মৃত্যু ঘটিলে। 18 বছরের অধিক বয়স্ক কোন ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে মৃত্যুর ঝুঁকি নিলে এবং মৃত্যু ঘটিলে, ঠিক আছে?
বুঝাইতে পারছি? এই 5টা পয়েন্ট এখন আমি ব্যাখ্যা করব। 1 নাম্বার কি বলছে, আপনারা কি লিখতে পারছেন কিনা একটু জানান আমাকে। লিখতে পারছেন হ্যাঁ, একটু স্যার, জানান। ভাইয়া। ঠিক আছে, আচ্ছা, না বুঝলে পরে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, 1 নম্বরে আমি কি বলছি, যে আকস্মিক উত্তেজনার ফলে কি হলে, মৃত্যু হলে। আচ্ছা, নিন্দনীয় নরহত্যা খুনের শামিল হবে না যদি আকস্মিক প্ররোচনা বা উত্তেজনার ফলে আত্মসংযম হারিয়ে প্ররোচনাকারীকে যদি কেউ মৃত্যু ঘটায়, প্ররোচনাকারীকে। ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে কি বুঝাচ্ছি দেখেন, একটা উদাহরণ দেই চিত্র এঁকে। ধরেন এখানে একটা লোক দাঁড়ায় আছে আর এখানে একটা লোক দাঁড়ায় আছে। এটা হচ্ছে লাল মিয়া আর এটা হচ্ছে সবুজ মিয়া। এখন লাল মিয়া কি করতেছে, সবুজ মিয়ারে বকা দিছে, বাপ মা ধরে বকা দিছে। সবুজ মিয়া কি করছে, আপনার উত্তেজিত হয়ে গেছে। এই সবুজ মিয়া উত্তেজিত হয়ে তাকে মেরে ফেললো, ঘুষি দিল বা যেটাই করুক, মেরে ফেললো। এখন প্ররোচনা দিছে লাল মিয়া, সবুজ মিয়া উত্তেজিত হয়ে লাল মিয়াকে মেরে ফেলছে। তাহলে এটা খুন বলে বিবেচিত হবে না, এটা বিবেচিত হবে অপরাধজনক নরহত্যা বলে। এটা হচ্ছে 1 নাম্বার ব্যতিক্রম। তাহলে আপনি 300 ধারা যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা খুন আর কোনটা হচ্ছে অপরাধজনক নরহত্যা। তাহলে 1 নাম্বার বিষয়টা কি বুঝতে পারছি? 1 নাম্বার পয়েন্টটা কি আমরা বুঝতে পারছি? এই 1 নাম্বার পয়েন্ট, জি, বুঝতে 1 পেরেছি। নাম্বারটা। আচ্ছা, 1 নাম্বারে কি বলা হয়েছে, যে আকস্মিক উত্তেজনার ফলে যদি কেউ মেরে ফেলে। এখন প্ররোচনা যে দিছে তাকে যদি আপনি মেরে ফেলেন, হ্যাঁ, যেখান থেকে প্ররোচনা আসছে তাকে মেরে ফেললেন, আপনার খুন হচ্ছে না, আপনার কি হবে, অপরাধজনক নরহত্যা হবে। তাহলে একটা বিষয় বুঝতে পারছেন, কখন খুন হবে আর কখন অপরাধজনক নরহত্যা হবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, যে কাজটা করলে খুন হবে না, অপরাধজনক নরহত্যা হবে। তাহলে এরকম 5টা কাজ আমরা জানবো। এই 5টা কাজ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা সহজেই খুন আর অপরাধজনক নরহত্যাকে আলাদা করতে পারবো। বেশি অপরাধ হচ্ছে খুন, খুনের শাস্তি বেশি। আর নিন্দনীয় নরহত্যা একটু কম, খুনের চাইতে একটু কম, শাস্তিটাও একটু কম। আচ্ছা, তাহলে আমরা 300 ধারার 1 নাম্বার ব্যতিক্রম করে ফেলছি, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা হচ্ছে আপনার অপরাধজনক নরহত্যা এবং কোনটা খুন আমরা আলাদা করতে পারবো। তাহলে খুনের পর্যায়ে পড়ে না, এটা আমরা পড়তেছি। তাহলে উত্তেজিত হয়ে, আকস্মিক উত্তেজিত হয়ে যদি কেউ কাউকে মেরে ফেলে, হ্যাঁ, সেটা কি হবে, নিন্দনীয় নরহত্যা। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করেন একটা এক্সাম্পলে আমি বললাম খকে উত্তেজিত হয়ে মেরে ফেলছে। খকে কি করছে, প্ররোচনা দিছে, হ্যাঁ, তাকে বকাবাজি করছে বাপ মা তুলে। এখন ক উত্তেজিত হয়ে মেরে ফেলছে। এখন নিচের কোনটি সংগঠিত হবে, খুন, অপরাধজনক নরহত্যা, আঘাত, কোনটাই না। কি হবে অ্যান্সার? অপরাধজনক অপরাধজনক নরহত্যা। তাইলে আপনি নিজেই বুঝে গেলেন। আচ্ছা, 2 নাম্বার ব্যতিক্রম দেখব, যেটা অপরাধজনক নরহত্যাকেই ডিফাইন করছে। এখন 1 নাম্বার ব্যতিক্রমের আরো ব্যতিক্রম আছে, এটা একটু পরে দেখব। আস্তে 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 আমরা ডিপে যাব। 1 নাম্বার ব্যতিক্রম যেটা, এটারও 3টা ব্যতিক্রম আছে, এটা আমরা একটু পরে দেখি। আমরা এখন 2 নাম্বার ব্যতিক্রমে চলে যাব। ঠিক আছে, 2 নাম্বার ব্যতিক্রম। আচ্ছা, 2 নাম্বার ব্যতিক্রম, 2 নাম্বার ব্যতিক্রম আমি বলছি আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে মৃত্যু ঘটলে। ঠিক আছে, নিন্দনীয় নিন্দনীয় নরহত্যা খুনের শামিল হবে না যদি অপরাধী সরল মনে আত্মরক্ষার্থে, হ্যাঁ, সেটা নিজের শরীর বা সম্পত্তি যেটাই হোক, রক্ষার্থে যদি আপনার কি করে, কাউকে মেরে ফেলে। আত্মরক্ষার্থে যদি কাউকে মেরে ফেলে, তাহলে সেটা কি হবে না, আপনার খুন হবে না, সেটা কি হবে, অপরাধজনক নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা। তো ধরেন ধরেন এই এখানে 2টা লোক, ঠিক আছে, এখানে 2টা লোক, এই একটা লোক, এই একটা লোক, ঠিক আছে, 2টা লোক। এখন এই লোকটা দা নিয়ে এর দিকে তেড়ে আসতেছে,
ও কি করছে, বুঝতে পারছে যে ওরে মেরে ফেলবে, ও আত্মরক্ষার্থে এই লোকটাকে মেরে ফেলছে। তাহলে এখানে কি হবে? অপরাধজনক নরহত্যা। অপরাধজনক নরহত্যা। তাহলে দুইটা নিয়ম শিখে গেলাম খুন আর অপরাধজনক নরহত্যাকে ডিফারেন্সিয়েট করতে। দুইটা নিয়ম শিখে ফেললাম। এখন 3 নাম্বার ব্যতিক্রম দেখবো আমরা। নাম্বার 3, সরকারি কর্মচারী আপনার যদি সরল বিশ্বাসে মৃত্যু ঘটিয়ে ফেলে, সরকারি কর্মচারী, ধরেন যে একজন সরকারি কর্মচারী একটা আসামিকে ধরতে গেছে, তো এখন হচ্ছে সে কোনোভাবে আপনার আসামিকে গুলি করছে এক জায়গায়, লাইগে গেছে আরেক জায়গায়, হ্যাঁ হ্যাঁ। তো এখন সরকারি কর্মচারী যে তাকে মেরে ফেললো সেটাও খুন হবে না, সেটা কি হবে? অপরাধজনক নরহত্যা। বুঝতে পারছেন? সেটা খুন হবে না। সরকারি কর্মচারী কর্তৃক যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়ে, সরল বিশ্বাসে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়, সেটা কি হবে না? খুন হবে না। তাহলে আমরা 3টা ব্যতিক্রম বা 3টা নিয়ম জেনে ফেললাম। এখন আমরা 4 নাম্বার নিয়মটা জানবো। 4 নাম্বার নিয়মে কি বলছে? আকস্মিক কলহ। আকস্মিক কলহ, ঠিক আছে? আচ্ছা, এই আকস্মিক কলহ যেটা পূর্ব পরিকল্পনা ছাড়া হয়, আকস্মিক কলহ যেটা কি পূর্ব পরিকল্পনা ছাড়া হচ্ছে, তাহলে দেখেন এটার একটা উদাহরণ দেই। আকস্মিক কলহ, মনে করেন যে আপনারা 2 বন্ধু, ঠিক আছে? একজন হচ্ছে লাল মিয়া আর একজন হচ্ছে সবুজ মিয়া। 2 বন্ধু কি করছেন? ঝাপটাঝাপটি শুরু করছেন কোন একটা বিষয় নিয়ে। রাস্তায় দেখা হয়েছে, এটা আমি নিব, ওইটা আমি নেব, এই বলে দুজন কে ধরাধরি করে একটু আপনার ঝাপটাঝাপটি করতেছেন। এর মধ্যে একজন মরে গেছে হঠাৎ করে, কিভাবে জানি, আপনি বুঝতেছেন না। তো এখন এটাও খুন বলে গণ্য হবে না। এটা কি আকস্মিক কলহ, এটা পূর্ব পরিকল্পিত কোনো কলহ না। আকস্মিক কলহের জের ধরে যদি কোনো কিছু হয় সেটা কি হবে না? খুন হবে না, সেটা হবে অপরাধজনক নরহত্যা। ঠিক আছে? অপরাধজনক নরহত্যা। তাহলে খুনের সাজা বেশি, খুনের অপরাধটা বেশি, অপরাধজনক নরহত্যা একটু কম। এই জন্য আমরা কি এটা একটু পার্থক্য বুঝবো যে কোনটা খুন আর কোনটা অপরাধজনক নরহত্যা। তাহলে 4 নাম্বার নিয়মটা আমরা শিখে ফেললাম। এখন আমরা দেখব 5 নাম্বার নিয়ম আছে যেটা খুনকে ডিফারেন্সিয়েট করবে অপরাধজনক নরহত্যা থেকে। মার্ডার এবং কালপাবল হোমিসাইডটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, এটা আমরা বুঝে নিতে। এখন আমরা দেখি এটা কি। আচ্ছা, এখন আমরা আপনার এই যে আপনার 18 বছরের অধিক বয়স্ক ব্যক্তি, কত বছরের? 18 বছরের অধিক বয়স্ক ব্যক্তি যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায়, ঠিক আছে, তাহলে যে লোককে বলছে যে তুমি আমাকে মেরে ফেলো, সে লোক মেরে ফেললে সেটা খুন হবে না, সেটা হবে অপরাধজনক নরহত্যা। এখন এটার একটা উদাহরণ দেখেন, আমি বুঝাই। মনে করেন লাল মিয়া, তার পৃথিবীতে বেঁচে থাকতে আপনার ভালো লাগে না, সে কি বলল? সবুজ মিয়াকে। সে কাকে বলল? সবুজ মিয়াকে। কি বলল? যে আমার তো পৃথিবী ভালো লাগে না, ঠিক আছে, পৃথিবী আমার কি লাগে না? ভালো লাগে না, আকর্ষণ বোধ হয় না, তুমি আমাকে মেরে ফেলো। এবং এই দাগাদাগি করবেন না। এবং এই লাল মিয়ার বয়স হচ্ছে 18 বছরের বেশি। লাল মিয়ার বয়স হচ্ছে কি 18 বছরের বেশি। এখন লাল মিয়া নিজের ইচ্ছায় কি করছে? আপনার মরতে চাইছে। তো এখন এই যে সবুজ মিয়া লাল মিয়াকে মেরে ফেললো, তো এই যেহেতু লাল মিয়া চাইছে মরে যেতে, তাহলে সেটা কি হবে? অপরাধজনক নরহত্যা। সবুজ মিয়ার হবে অপরাধজনক নরহত্যা। এখন আপনার অথবা এমন একটা কাজ যে কাজটার ঝুঁকি মৃত্যু পর্যন্ত হইতে পারে, এরকম, এটা একটা উদাহরণ। আর একটা মনে করেন যে এখানে একটা ছাদ, 10 তলা একটা বিল্ডিং, এই ছাদের রেলিং ধরে আপনি একটা লোকের বলছেন যে তুমি এই পাশ থেকে হেঁটে ওই পাশে যাও, গিয়ে ওইটা নিয়ে আসো। এখন যে লোকটা গেছে তার বয়স 18 বছরের বেশি। এখন সে জানে মৃত্যুর ঝুঁকি নিয়েই সে হচ্ছে কি রেলিং দিয়ে হেঁটে গেল, এখন সে পড়ে মরে গেল। এখন আপনার যে লোক পাঠাইছে তার সেটা খুন হবে না, সেটা অপরাধের উপর হবে। তাহলে এই হচ্ছে আপনার বিষয়, আপনার ব্যাখ্যা 5-এর, যেটা হচ্ছে খুন বলে বিবেচিত হবে না। যদি কোনো লোক নিজে থেকে মরতে চায় এবং কেউ যদি তাকে মেরে ফেলে, তাহলে সেটা কি হবে না? খুন হবে না, সেটা হবে অপরাধজনক
নরহত্যার। এভাবে আমরা কি খুন আর অপরাধজনক নরহত্যাকে ডিফারেন্সিয়েট করব 5টা ব্যতিক্রম সাপেক্ষে। তাহলে আপনার দণ্ডবিধির কয়টা ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রম গুলা আপনার খুনকে অপরাধজনক নরহত্যা থেকে আলাদা করে ফেলবে? বলেন কয়টা ব্যতিক্রম? 5টা ব্যতিক্রম, 5টা। তাইলে এই 5টা কি আপনার এমসিকিউ পরীক্ষার্থীদের জানা জরুরি না রিটেন পরীক্ষার্থীদের জন্য জরুরি? বলেন। দুজনের জন্য করে। দুজনেরই জন্যই জন্য। জরুরি, দুইজনের জন্য জরুরি। তাহলে আপনি এমসিকিউ রিটেন একসাথে যদি প্রস্তুতি না নেন তাহলে সমস্যায় পড়ে যাবেন, রিটেন ফেল করতে হবে পরবর্তীতে গিয়ে। তো এই জন্য বুঝে বুঝে শর্ট টার্ম দিয়ে দিয়ে আপনাকে জিনিসগুলো পড়তে হবে। এখন আপনি এখন আপনি কি করবেন, একটু প্র্যাকটিস করতে হবে জিনিসগুলা। তো এই যে আমি আপনার 5টা ব্যতিক্রম বুঝাইছি, এই 5টা ব্যতিক্রম যদি আপনার মাথায় ঢুকে যায় তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা খুন আর কোনটা অপরাধজনক নরহত্যা। আর প্রথম তো বেসিক বিষয়টা বুঝাই দিছি যে কোনটা খুন হবে কোনটা অপরাধজনক নরহত্যা হবে, বেসিক বিষয়টা বুঝাইছি। বেসিক থেকে একটা উদাহরণ দিব, আরো আরো ডিপ লেভেলে আমাদেরকে জানতে হবে কোনটা খুন কোনটা অপরাধজনক নরহত্যা। 5টা বিষয় তো বুঝাইলাম, এখন আরো একটা বেসিক বিষয় বুঝাই এর মাঝখানে। মনে করেন যে এখানে একটা আপনার রাস্তা আছে। আচ্ছা আমি আবারও চিত্রটা আঁকছি। এখানে একটা রাস্তা আছে, এটা একটা রাস্তা, হ্যাঁ এটা একটা রাস্তা। আর এখানে হচ্ছে আপনার লাল মিয়া থাকে, এটা হচ্ছে লাল মিয়ার বাড়ি, ঠিক আছে? এখানে লাল মিয়া থাকে, দোতলা বাড়ি। তো লাল মিয়ার এদিকে একটা রাস্তা আছে বের হওয়ার, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, এদিকেও একটা রাস্তা আছে। বাড়ি থেকে সেই সকালবেলা বের হয়ে এদিক দিয়েও যেতে পারে, এদিক দিয়েও যেতে পারে, এদিক দিয়েও যেতে পারে। কিন্তু সবুজ মিয়া দুষ্টামি করে এখানে একটা ফাঁক পেতে রাখছে, যে লাল মিয়া এখানে একটা গর্ত করে রাখছে, গর্ত গর্ত গর্তের মধ্যে লাল মিয়া যদি পড়ে যায় তাহলে লাল মিয়া মরতেও পারে নাও মরতে পারে, এরকম একটা সম্ভাবনা থেকে যায়। তো এই গর্ত করে সে উপরে আবার সাদা ঘাস দিয়ে রাখছে, উপরে একটা আপনার ধরেন যে ধরেন গর্ত করে একটা একটা মাদুর পেতে উপরে ঘাস আর একটু মাটি দিয়ে রাখছে। বুঝতে পারতেছে না যে এখানে একটু রাস্তা গর্ত আছে। তো লাল মিয়া কি করলো, ঘুম থেকে উঠলো, উঠে এই দিক দিয়ে হেঁটে গিয়ে এখানে পা দিল, পা দিয়ে গর্তের ভিতর পড়ে গেল। এখন পড়ে গিয়ে সে কোনোভাবে মরে গেল। এখন এটাকে আমরা কি হিসাবে জানবো, এটাকে আমরা কি হিসাবে চিনবো? এখন গর্তের ভিতর পড়ে লাল মিয়া মরতেও পারে আবার বাঁচতেও পারে, আবার সে এই রাস্তা দিয়েও যেতে পারে, এ রাস্তা দিয়েও যেতে পারে। তো এখন যেহেতু গর্তের ভিতর পড়ে আপনার মরে গেছে, এখন সে নাও মরতে পারতো কিন্তু। এখন এটাকে আমরা প্রাথমিকভাবে অপরাধজনক নরহত্যা হিসেবে চিহ্নিত করব। এখন এইটা আবার কিভাবে খুনের দিকে যাইতে পারে এটা আমরা একটু দেখব। দেখেন একটু খেয়াল করেন ভালোভাবে, এই যে গর্তটা করছে, গর্তের ভিতর মনে করেন যে এই লম্বা লম্বা আপনার ছুরি এরকম ভাবে আটকায় রাখছে, ছুরি, ঠিক আছে? গর্তের ভিতর কি দিছে, ছুরি দিয়ে রাখছে। তার মানে সে এটাই নিশ্চিত করলো সবুজ মিয়া যে গর্তের ভিতর পড়লে আর রক্ষা নাই, ছুরি তার পেটের ভিতর, নাকের ভিতর, মুখের ভিতর, মাথার ভিতর চলে যাবে। এটা একটা বিষয় হইতে পারে। অথবা সে গর্তের ভিতর মনে করেন আগুন ধরায় রাখছে, আগুন 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 ধরায় রাখছে, আবার ছুরিও দিয়ে রাখছে। তারপরে এই লাল মিয়া যদি গর্তের ভিতর পড়ে যায় আর কি বাঁচার কোনো সম্ভাবনা থাকে? আমাকে বলেন, এই পরিস্থিতিতে কি বাঁচার কোনো সম্ভাবনা থাকে? না না স্যার। না এটা মৃত্যু। থাকে না। তাহলে এটাকে আমরা কি হিসাবে গণ্য করব? খুন বলে। খুন। খুন। আচ্ছা, যেহেতু আমরা বুঝতে পারতেছি যে বাঁচার কোনো সম্ভাবনা নাই, তাহলে এখানে কি কোন জিনিসটা, কোন নীতি নির্ধারকটা আলাদা করছে খুন এবং অপরাধজনক নরহত্যাটাকে? হ্যাঁ, হোয়াট ইজ দ্য ইন্ডিকেটর? ইন্ডিকেটরটা কি? ভিতরে এই যে ছুরিগুলো এখানে দেওয়া। যে আপনার ইন্ডিকেটরটা কি? ইন্ডিকেটর হচ্ছে ডিগ্রি অফ পরিকল্পনার জন্য না, এটাও না, এটাও না। Intention, এখানে intention, লেট মি ফিনিশ। এখানে সম্ভাবনাটা, ইন্টেনশনও না, সম্ভাবনা। ইন্টেনশন দুই দিকেই আছে। খুনেও ইন্টেনশন থাকতে পারে, অপরাধজনক নরহত্যাতেও ইন্টেনশন থাকতে পারে। ডিগ্রি অফ প্রবাবিলিটি, ঠিক আছে? কি ডিগ্রি অফ প্রবাবিলিটি, মৃত্যুর সম্ভাবনা কতটুকু, এই পরিস্থিতিতে আমাদেরকে এটা দেখতে হবে। এখন আপনার স্বাভাবিকভাবে আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, তাহলে এখানে ইন্ডিকেটরটা লেখা রাখেন ডিগ্রি অফ প্রবাবিলিটি, যেটা আমি বেসিক জিনিসটা পড়াই সময় বুঝাইছি, ঠিক আছে? ডিগ্রি অফ প্রবাবিলিটি আপনি চলে যাবেন এই পৃষ্ঠাতে, তাইলে আপনি বুঝে যাবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে আপনি কি লিখছি, আমি একটু খেয়াল করেন,
ভাই কয়টা এখানে? আর 2 টাকা দেন। এই কথা বলবেন না, মিউট হয়ে কথা বলবেন। নাজমুল, জামাল উদ্দিন ভাই, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা কি লিখছি দেখেন, বড় করে লেখা আছে ইংরেজিতে। কি লেখা? সম্ভাবনা, ডিগ্রি অফ প্রবাবিলিটি। কৃত কাজের ফলে মৃত্যুর সম্ভাবনা কতটুকু ছিল, এটা আমাদেরকে বুঝতে হবে বেসিক লেভেলে। তাহলে কৃত কাজের ফলে মৃত্যুর সম্ভাবনা কি কতটুকু ছিল, এটা আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। তাহলে আপনার কৃত কাজের ফলে মৃত্যুর সম্ভাবনা কতটুকু ছিল, তাহলে কতটুকু ছিল এখানে বলেন। দেখেন, কিছু কিছু বিষয় আছে যেটা আপনার বই পড়ে হবে না, যেটা বই পড়ে আপনি সুস্পষ্ট বুঝতে পারবেন না। আপনাকে একটু একটু তীক্ষ্ণ ভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে আপনার গর্তের উপর ঘাস লাগানো হয়েছে, হ্যাঁ, একটা লোক পড়ে গেছে, এটা অপরাধজনক নরহত্যা হয়েছে, কারণ এখানে বাঁচার সম্ভাবনাও আছে, মরার সম্ভাবনাও আছে, ঠিক আছে? আচ্ছা, আর এটার ভিতরে আপনি যখন ছুরি পেতে রাখছেন, তীক্ষ্ণ ছুরি, তাহলে এটার ভিতর কি আপনি বুঝেন যে মানুষ না যে কোনো কিছু পড়লে মরবে। তার মানে এখানে কি ডিগ্রি অফ প্রবাবিলিটি শতভাগ মৃত্যুর, এটা খুন। আর শুধু গর্ত অপরাধজনক নরহত্যা। ক্লিয়ার? বেসিক। জি স্যার, এইটার clear। সাথে, এই বেসিকটার সাথে আপনাকে, লেট মি ফিনিশ, এই বেসিকটার সাথে আপনাকে যুক্ত করতে হবে 300 ধারার কয়টা ব্যতিক্রম? 5টা ব্যতিক্রম। যে 5টা। কাজ করলে আপনার খুন হবে না, কি হবে? অপরাধজনক নরহত্যা। আমি আশা করি বুঝাইতে পারছি। এরপরে আরো কিছু বিষয় বুঝতে হবে আমাদেরকে। এখন আপনারা চলে যান প্র্যাকটিস পার্টে। এই বিষয়টা আরো ভালোভাবে বোঝার জন্য আপনি কি করবেন? এক্সারসাইজ করতে হবে, নাইলে তো বুঝতে পারবেন না। প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনাকে চলে যেতে হবে প্র্যাকটিস পার্টে। প্র্যাকটিস পার্টটা কোথায় আছে আমি একটু ঘুরাই নিয়ে আসছি। তাহলে আপনি একদম নেট, একদম একদম হচ্ছে এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, গুরুত্বপূর্ণ দ্বারা এই উদাহরণগুলো দেখবেন। আচ্ছা, এখানে শাস্তিগুলো দেওয়া আছে। এই মিউট থাকবেন। আর এই প্রবলেম গুলো দেখবেন, এখানে বেশ কিছু প্রবলেম দেওয়া আছে খুন থেকে, ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেম গুলো দেখবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চলে যাব সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর পর্বে। দেখেন কতটা সুন্দরভাবে আপনি বুঝতে পারেন। এটা কত? স্যার পেজ 141 নাম্বারটা বলে দিয়ে, পেজ নাম্বারটা। বলতেছি। বই সামনে রাখেন, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দুইশো 299 থেকে 377-এর মধ্যে আমরা বিষয়গুলো পেয়ে যাব, ঠিক আছে? এখন এখানে 299 থেকে শুরু হয়েছে, যত ক্রিটিক্যাল প্রশ্ন আছে এখানে কি ইনকর্পোরেট করা হয়েছে। তাহলে এখানে প্রবলেম গুলা দেখবেন আপনি, ঠিক আছে? প্রবলেম গুলা দেখবেন, তাইলে আপনি কি করবেন, বুঝতে পারবেন। এখন আমাদের আরো কিছু বিষয় বুঝতে হবে, সেই বিষয়গুলো বুঝে আমরা কি করব, এখানে চলে আসব, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন আমি একটু আগে যেটা পড়াইছি, এই প্র্যাকটিস, এই প্রশ্নটা দেখেন, ছকে, দাঁড়ান একটু। এই প্রশ্নটা একজন পড়েন, তাহলে দেখবেন আপনার কনসেপ্ট ক্লিয়ার হয় কিভাবে। এই প্রশ্নটা পড়েন, ছকে অকথ্য ভাষায়, পড়েন তো একজন। স্যার আমি পড়তেছি Practice জমিদার part. চকে অকথ্য ভাষা গালাগালি করতে থাকে এবং মারার হুমকি দেয়। এত এত এতে গুরুতর এতে ও হবে আর কি। আকস্মিক। জি স্যার। হ্যাঁ, এতে উত্তেজিত হয়, আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে চকে গুলি গুরুতর করে ও আকস্মিক যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ছকে গুলি করে উম, ফেলে মারা যায়। এর অপরাধ ড্যাশ। কি হয়েছে এখানে? একটু আগে আমি পড়াইছি যে আপনি যদি কাউকে উত্তেজিত করেন, উত্তেজিত জি হয়ে যদি সে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে আপনাকে মেরে ফেলে, তাহলে আপনি মরে যাবেন। তাহলে আপনার অপরাধ কি হবে? নিন্দনীয় নরহত্যা, অপরাধজনক নরহত্যা, আত্মনিয়ন্ত্রণ আকস্মিক নরহত্যা। উত্তেজনার ফলে। আচ্ছা, ওকে ওকে, ব্যাখ্যা করার দরকার নাই, জাস্ট হচ্ছে ই করবেন, কারণ অনেক মানুষ তো এখানে, প্রায় 90 জন, ব্যাখ্যা করার দরকার নাই। বুঝতে পারছেন কিনা এটা আমাকে বলেন। তাহলে প্র্যাকটিস করলে জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে?
তারপরে দেখেন পরের উদাহরণ দেওয়া আছে, চ পকে গুরুতর আপনারা শুধু ধারা পড়াই দিলাম আমি, আপনারা বুঝে থাকেন না, আপনারা কিন্তু প্র্যাকটিস পার্টে চলে যাবেন। এই বুঝাতে পারছি জসিম ভাই? আপনার অ্যাক্টিভিটি কমে গেছে পড়াশোনার মাঝখানে, ঘটনা কি? স্যার আমার আসলে ব্যাংকের একটা পরীক্ষা ছিল স্যার, এই জন্য আমার অ্যাক্টিভিটিটা আসলে অনেকটাই কমে গেছে। আর আমার না ব্যাংকে না, ভাইবা অ্যাক্টিভিটি ছিল বাড়াইতে স্যার। হবে, এই জন্য ওই টেলিগ্রাম গ্রুপটা তৈরি করেছি, বুঝছেন? যারা হচ্ছে নিয়মিত ক্লাস করবেন ওনারা এখানে আসবেন, ওনাদেরকে এরকম 5-10 মিনিটের ভিডিও বানায় আমি ওখানে দিয়ে দিব, আপলোড করে দিব, যেটা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দেওয়া যায় না, আসলে প্রবলেম হয়। ঠিক আছে? আচ্ছা, চ পকে গুরুতর ও আকস্মিক উত্তেজনা দান করে, এই উত্তেজনার ফলে প চ এর দিকে পিস্তলের গুলি ছুড়ে বুকে লাগে এবং মরে যায়, তাহলে প এর অপরাধ কি হবে? উত্তেজিত করছে, কি হবে? নরহত্যা। নিন্দনীয় নরহত্যা। বুঝতে কি অসুবিধা হচ্ছে? অপরাধজনক নরহত্যা। অপরাধজনক নরহত্যা যে কথা, নিন্দনীয় নরহত্যা একই কথা, বুঝতে পারতেছেন কিনা? তার মানে সবগুলা ইনফরমেশনই এখানে আছে, ঠিক আছে? আমি যতগুলা ইনফরমেশন পড়াইছি ধারার মধ্যে সব ইনফরমেশন প্র্যাকটিস পার্টে পেয়ে যাবেন। আর দণ্ডবিধিতে কয়টিকে খুনের ব্যতিক্রম বলা হয়েছে? 5টি, 5টি। যেটা করলে খুন হবে না, ঠিক আছে? খুন হবে না। আচ্ছা, এখন আমরা খুন কোন কোন কাজগুলা করলে হবে এটা জানলে বাকি উদাহরণগুলা পড়লে আপনি বুঝতে পারবেন যে এই কাজগুলা করলে খুন হবে, ঠিক আছে? বাকিগুলা এই জন্য পড়তেছি না, কারণ খুনের আরো কিছু বিষয় আছে। এখন আমরা পড়ছি কি কোন কাজগুলা করলে খুন হবে না, এখন আমাদেরকে জানতে হবে আরো কিছু বিষয়, এইটার বাইরে যেটা করি সেটা খুন হবে, এবং স্পেসিফিক করে আরো 4টা বিষয় আছে, যে 4টা বিষয় আপনার খুন হবে, যে 4টা বিষয় করলে খুন হবে। এটা পরে বাকি প্র্যাকটিস গুলো আমরা পড়বো, যে এগুলার অ্যান্সার হচ্ছে খুন, এগুলার অ্যান্সার খুন, তাহলে এটা খুন হয়েছে কিভাবে এটা আমরা বুঝতে হলে বাকি প্র্যাকটিস গুলা করতে হবে। তাহলে আমি যে পড়াই দিচ্ছি আপনারা কি এগুলো প্র্যাকটিস করতেছেন কিনা এটা আমাকে একটু বলেন, বাসায় কি প্র্যাকটিস করতেছেন কিনা? নাকি শুধু বসে আছেন? বই থেকে প্র্যাকটিস করতেছেন কিনা? আমি কিন্তু ধারাবাহিক ভাবে দিয়ে দিয়েছি, আপনারা বই থেকে কিন্তু প্র্যাকটিস করেন, বারবার বলতেছি, আর মাত্র 2 থেকে 2.5 মাস বা সর্বোচ্চ 3 মাস সময় আছে, আমি ধরে নিচ্ছি 2 মাস সময় আছে। 2 মাসে যদি আপনি শেষ না করতে পারেন, এগুলা তো পড়ার কিছু নাই, জাস্ট হচ্ছে এই প্রবলেম গুলা দেখবেন, হয়ে গেল, দেখবেন, হ্যাঁ ওকে ওকে, ব্রেনে ইনস্টল করবেন। আমার বইয়ের স্লোগানই হচ্ছে কি, ব্রেন থাকবে পরীক্ষা হলে নিয়ন্ত্রণে, ঠিক কিনা? এবং স্বপ্ন থাকবে নিরাপদে, ব্রেন থাকবে নিয়ন্ত্রণে। কিভাবে নিয়ন্ত্রণে থাকবে? আমার টপিক গুলো আপনি ব্রেনে ইনস্টল করলে এবং এই বইগুলা থেকে এগুলা পড়লেই নিয়ন্ত্রণে চলে আসবে, ঠিক আছে? এখন আমরা আবার ব্যাকে চলে যাব, কোন কোন কাজগুলা করলে হবে এটা করে আমরা আবার প্র্যাকটিসে চলে আসবো। আর প্র্যাকটিস গুলা কিন্তু আপনি বাসায় পড়তে পারেন, আমি হচ্ছে কি বেসিক গুলা জাস্ট বুঝাই দিলে, বুঝতে পারছেন? আর এই প্রবলেম গুলোও দেখবেন, এখানেও বলা আছে অনেক প্রবলেম, কোনটা খুন, কোনটা অপরাধজনক নরহত্যা, ঠিক আছে? এই প্রবলেম পার্টটাও দেখবেন ওইটা পড়ার পাশাপাশি, এখানে মোটামুটি মোটামুটি রিটেনের জন্য এই প্রবলেম গুলো সলভ হবে, 49টা প্রবলেম দেওয়া আছে উত্তর সহ। আচ্ছা, এখন আমরা কত নাম্বার পৃষ্ঠা জানি ছিল এটা? খুন। এখন আমরা আবার পড়বো কোন কাজটা করলে খুন হবে। 317। 317 না, আমরা আছি এখন 336-এ। আর ইংলিশ টার্ম গুলা পড়তে হবে পাশাপাশি, খেয়াল রাখেন ইংলিশ টার্ম, হ্যাঁ? শুধু পড়বেন না, যেটা পড়বেন সেটা মনোযোগ দিয়ে পড়বেন, ভালো করে পড়বেন। পড়ার জন্য পড়া হইলে হবে না, আপনার থাকতে হবে ডেডিকেশন, আপনার থাকতে হবে দক্ষতা, আর আপনার থাকতে হবে আপনার হচ্ছে 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 আর আরেকটা কি বলবো, রেসপন্সিবিলিটি। আমি 3টা বিষয় বলে আমরা কোন কাজগুলা করলে খুন হবে এটা আমরা বলবো। আমার সাথে একমত কিনা, আপনি এটা যদি একমত হন তাহলে আমরা সামনের দিকে যাব এবং হচ্ছে আপনার আপনার উপকার হবে, ঠিক আছে? এখন আমি হচ্ছে 4টা বিষয় পড়াবো, এর আগে আমি একটু কথা বলে নিব, সেটা হচ্ছে আপনার ডেডিকেশন থাকতে হবে। 1 নাম্বার কথা মনে রাখেন পরীক্ষায় সফল হইতে হলে,
সফল হতে হলে আপনার থাকতে হবে ডেডিকেশন, মানে আপনার থাকতে হবে ডেডিকেশন তো বুঝেনি। তারপরে আপনার থাকতে হবে রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ববোধ থাকতে হবে। আপনি আপনি কতটা রেসপন্সিবল আপনার পড়ার প্রতি। নাম্বার 3 থাকতে হবে দক্ষতা। আপনি ডেডিকেশন এবং রেসপন্সিবিলিটি যদি ঠিকমতো পালন করেন আপনি দক্ষ হবেন, আর না হইলে আপনি দক্ষ হবেন না। আপনার ধরেন ডেডিকেশন আছে, আপনার রেসপন্সিবিলিটি নাই, ঠিক আছে, আপনার খুব ভালোবাসেন, খুব মনোযোগ দিচ্ছেন, কিন্তু আপনি মানে সময় মতো কাজ করেন না, ঠিক আছে, তাইলে আপনি কোনটা ইম্পর্টেন্ট কোনটা আর্জেন্ট এই বিষয়টা আপনি জানেন না, সেই ক্ষেত্রে আপনার কিন্তু সফলতা আসবে না। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে কোনটা আর্জেন্ট কোনটা ইম্পর্টেন্ট। আপনার ধরেন যে আপনার এক আত্মীয় মারা গেছে, ঠিক আছে, ওখানে যাওয়াটা ইম্পর্টেন্ট, কিন্তু কালকে আপনার পরীক্ষা, দূরের আত্মীয়, তো আপনাকে দেখতে হবে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট কোনটা। হ্যাঁ, পরীক্ষাটা হচ্ছে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, আর কেউ মারা গেছে দূরের আত্মীয়, ওখানে যাওয়াটা ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না। এই জন্য আপনাকে আর্জেন্ট আর ইম্পর্টেন্ট ক্যালকুলেশনটা করতে হবে। আপনার ধরেন কালকে হচ্ছে দণ্ডবিধির পরীক্ষা, তাহলে দণ্ডবিধি পড়াটা হচ্ছে আপনার জন্য আর্জেন্ট, আর ফৌজদারি কার্যবিধির পরীক্ষা 1 সপ্তাহ পরে। ফৌজদারি কার্যবিধি পড়াটা ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না। আমি কি বুঝাইতে পারছি আর্জেন্ট কোনটা ইম্পর্টেন্ট কোনটা? এটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্ট? তাহলে আপনার ঘোরাফেরা করাটা বন্ধু বান্ধব নিয়ে এটা ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না, এই মুহূর্তে আর্জেন্ট না। এই মুহূর্তে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট হচ্ছে পড়াশোনা করা। এটা একটু মাথায় রাখেন, কারণ আমাদের জাস্ট হচ্ছে বুঝার ভুলের কারণে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি, সফলতা আসে না। পরিশ্রম করলে সফলতা আসবে না, এটা মাথায় রাখতে হবে। পরিশ্রম করলে সফলতা কিন্তু আসবে না যদি আপনি স্মার্ট ওয়েতে পরিশ্রম না করেন। শুধু একটু সময় নষ্ট করতেছি আপনার ব্রেনটাকে মোটিভেট করার জন্য, আপনার সঠিক গন্তব্যে নিয়ে আসার জন্য। আপনি মনে করেন 100 টাকা হারাইছে, আমরা 1 মিনিট পরে আবার পড়ায় ঢুকবো, একটু ব্রেনটাকে মোটিভেট করতেছি। আপনার 100 টাকা মনে করেন এখানে হারাইছে, একটু খেয়াল করেন, এটা দরকার। এটা একটা গাছ, গাছের নিচে আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এখানে 100 টাকার নোটটা আপনার পকেট থেকে পড়ে গেছে, অন্ধকার, গুটগুটে অন্ধকার। এখন আপনার পকেটে মোবাইল আছে, টর্চ আছে, কিন্তু আপনার খেয়াল নাই, আপনি অন্ধকারের মধ্যে টাকা খুঁজতেছেন 2 ঘন্টা ধরে, 500 টাকা আপনি খুঁজে পাচ্ছেন না। যদি আপনি মোবাইল দিয়ে টর্চ আপনার জ্বালিয়ে আপনি খুঁজতেন 1 মিনিটে টাকাটা পেয়ে যেতেন, কম পরিশ্রমে টাকা পেয়ে যেতেন। কিন্তু আপনার পরিশ্রম হয়েছে 2 ঘন্টা, আপনি টাকা পান নাই, ব্যর্থ হয়ে বাড়ি চলে গেছেন। তাহলে 2 ঘন্টা কি পরিশ্রম হয়েছে কিনা এটা আমাকে একটু জানাবেন। আর 1 মিনিটে যে কাজটা করা যেত এটা 2 ঘন্টা পরিশ্রম করছেন, সফলতা আসে নাই। তাহলে আমাদের পরীক্ষার্থীদের ব্যর্থ হওয়ার মূল কারণ হচ্ছে আপনার অন্ধকারে খুঁজি আমরা, মানে মুখস্থ করি বুঝি না, বুঝার দিকে ফোকাস নাই, আপনার মুখস্থর দিকে ফোকাস বেশি, মানে একটা বিষয় ভালো করে বুঝতেছি না কিন্তু মুখস্থ করতেছি, আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। পরিশ্রম ঠিকই হচ্ছে, দিন শেষে আমরা ব্যর্থ হচ্ছি। এটা খুবই দুঃখজনক, সেটা আপনার জন্য এবং অনেকের জন্য। আপনি যদি মানসিকভাবে পরাজিত হয়ে যান, একটা বিষয় খেয়াল রাখেন, মানসিকভাবে পরাজিত হইলে আপনাকে মানে সফল করার মতো কোনো ওয়ে নাই। আপনাকে মানসিকভাবে জিতার টেন্ডেন্সি থাকতে হবে, তাইলে আপনি সফল হবেন। আপনি যদি মাঠে পরাজিত হন আপনাকে সফল করতে পারবো দিক নির্দেশনা দিয়ে, কিন্তু আপনি মানসিকভাবে দুর্বল হইলে, পরাজিত হইলে, এখানে আর যত টেকনিকই খাটান আপনার সফলতা আসবে না। তাহলে পরিশ্রম করে যদি সফলতা আসতো, রিক্সাওয়ালারা হইতো সবচেয়ে বেশি পরিশ্রমী এবং সবচেয়ে বেশি সফল, কারণ রিক্সাওয়ালারা অনেক পরিশ্রম করে কিন্তু দিন শেষে তারা ব্যর্থ। হ্যাঁ, পেশা মহান, কিন্তু দিন শেষে তারা সফল না, অর্থনৈতিক দিক থেকে মুক্তি না, প্রতিদিন টেনশন, চাল কিভাবে কিনবো, ডাল কিভাবে কিনবো, এরকম টেনশনে তারা দিন কাটাচ্ছে, তাই না? তো এখন পরিশ্রম সফলতা আনতে পারে না, এটা বোঝানোর জন্য আমি এতগুলা কথা বলছি। তাহলে আপনাকে পড়াশোনার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে হবে। গদ বাঁধা মুখস্থ ভিত্তিক পড়াশোনা আপনার সফলতা আনতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি অ্যালার্ট হবেন এবং যতক্ষণ পর্যন্ত না আপনি টেকনিক করে বুঝে পড়বেন। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, কিভাবে আমি বুঝতে পারি এবং কিভাবে আমি জিনিসটা ব্রেনে ইনস্টল করতে পারি। একটা মোবাইলে যদি একটা সফটওয়্যার ইনস্টল হয়ে যায়, সেটা কিন্তু আপনার সহজে আপনার
সফটওয়্যার আপডেট না হওয়া পর্যন্ত মোবাইলে এই সফটওয়্যারটা কাজ করে। যখন আপডেট আসে তখন আপডেট হবে, প্লে স্টোর থেকে আবার আপডেট দিবেন। তো যেমন সাক্ষ্য আইনে আমাদের আপডেট আসছে, তাই না? সাক্ষ্য আইনের আপডেট গুলো আমরা পড়তে হবে, আগের ব্রেন নিয়ে থাকলে হবে না। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? এটা হচ্ছে, আমি কি খুব খারাপ কিছু বলে ফেলছি নাকি যৌক্তিক কথা বলছি? আপনারা কি বিরক্ত? না স্যার, জি ঠিক না আছে। স্যার, ভালো লাগছে স্যার। আপনার চিন্তা শক্তিতে কোনো চেঞ্জ আসছে কিনা এটা আমাকে বলেন, আমার এই 2 মিনিটের বক্তব্যের কারণে। আমি কিন্তু কোনো গল্প করি না, জাস্ট হচ্ছে আপনার ব্রেনটাকে সঠিক গন্তব্যে নিয়ে আসার জন্য। আপনি যাবেন রাজশাহী, আপনি যদি সিলেটের ট্রেনে উঠেন, আপনি কিন্তু রাজশাহী যাইতে পারবেন না। আপনি যদি যাবেন সামনের দিকে, টর্চ মারতে হবে কোথায়? একটু একটু মোটিভেশনের দরকার আছে ভাই। টর্চ দিতে হবে সামনের দিকে। আপনি যদি পিছনে টর্চ দেন, তাইলে কি আপনি সামনে যাইতে পারবেন? বুঝতে পারি নাই। আপনার ফোকাস থাকতে হবে সফল হওয়ার জন্য। তারপর আপনি সফল হয়ে গিয়ে অ্যাডভোকেট হয়ে আপনি যা ইচ্ছে তাই করেন, সমস্যা নাই তো, আপনি তো হয়ে গেছেন। যেটা আপনি চাচ্ছেন সেটা আপনি হয়ে গেছেন। আর যদি আপনি ভুলভাল কাজ করেন, যেটা আপনি চান সেটা হবে না, বরং আপনাকে দুঃখ দিবে, কষ্ট দিবে, আপনার পরিবার সবাই কষ্ট পাবে। এখন আমার এই 3 মিনিটের আলোচনা থেকে বিরক্ত হয়েছেন কে আমাকে বলেন, বা কার ব্রেনটা একটু হইলেও চেঞ্জ হয়েছে আমাকে বলেন যে আমি পারবো। আমার হ্যাঁ, পারবো স্যার, ইনশাআল্লাহ। ব্রেন ওয়াশ হয়েছে, একদম হালকা মোটিভেশনটা হয়ে অনেক গেছে। মানসিকভাবে কিন্তু হেরে যাওয়া যাবে না, জি স্যার, মানসিকভাবে হেরে যাওয়া যাবে না। তাইলে Right. কিন্তু আপনি সফল হতে পারবেন না, জিততে পারবেন না। ঠিক আছে? আর যারা জিততে চান, আরেকটু যোগ করে, আপনার অন্ধকারে পথ দেখাবে আমার এই বইটা। এটা আপনাদের কাছে মনে হইতে পারে এটা নতুন বই, এটা কি আছে, এটার মধ্যে অনেক কিছু আছে, আপনি পরিশেষ করতে পারবেন না। প্রচুর ইনফরমেশন দেওয়া আছে। প্রশ্ন উত্তর পাঠটা পড়লে আপনি সফল হইতে পারবেন যদি আপনি আমার বেসিকটা পড়েন। এটা অন্ধকারে আপনাকে সামনে যাওয়ার জন্য আলোকিত করবে। বুঝছেন? এই হচ্ছে বিষয়। হ্যাঁ, জি ভাইয়া। ওইটা ভাবার দরকার নাই যে আমি শুধু বিক্রির জন্য বলতেছি না। এটা উইন উইন, আপনিও জিতবেন আমিও জিতবো, কারণ এটা কষ্ট করে বানাইছি। এটা তো একটা মূল্য আছে। আপনি অবশ্যই মূল্য দিয়ে কিনেন, পড়েন, অবশ্যই আপনার একটা দিক নির্দেশনা পাবেন। আর হোয়াটসঅ্যাপে তো আমার সাপোর্ট থাকছেই। ঠিক আছে? ওকে, অনেকক্ষণ গল্প করলাম, একটু 5 মিনিটের। এখন আমরা আবার একটু পড়বো, আবার একটু পড়বো। আর বইটা যার লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, কুরিয়ারে পাঠিয়ে দিব। আর যারা ঢাকায় থাকেন নীলক্ষেত পাবেন। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে কোন কাজগুলা করলে খুন হবে। শর্টকাট, কোন কাজগুলা করলে খুন হবে। এখানে দেখেন আপনার বিষয়গুলা খুব সুন্দর করে বলে দিচ্ছি। হ্যাঁ, আর 1 নাম্বার ব্যতিক্রমের ব্যতিক্রম আছে, এটা আমাকে একটু মনে করাই দিয়েন একজন, এই 4টা পয়েন্ট পড়ার পরে। 1 নাম্বার ব্যতিক্রমেরও 3টা ব্যতিক্রম আছে, এটা আমি একটু বলে দিতে হবে, নাইলে আপনি একটু ঝামেলায় পড়ে যাবেন পরীক্ষায় সিদ্ধান্ত নিতে, যেটা খুন না অপরাধজনক হত্যা হয়েছে। এখন আমরা চলে যাব আপনার, এটা থেকে সবসময় প্রশ্ন আসে এমসিকিউতে, রিটেনে। রিটেনে গতবার প্রশ্ন চলে আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, এখন আমরা চলে যাব কোন কাজগুলা করলে খুন হবে, কোন কাজগুলা করলে খুন হবে। তাহলে অপরাধজনক হত্যা যেটা খুনের পর্যায়ে পড়বে, উপরে লেখেন অপরাধজনক হত্যা যেটা খুনের পর্যায়ে পড়বে। কালপাবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার খুনের পর্যায়ে পড়বে। শর্টকাট 4টা আগে আমরা পয়েন্ট লিখবো, শর্টকাট 4টা পয়েন্ট। একটা হচ্ছে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয়। 1 নাম্বার, সহজ ভাষায়, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কাজ করা। কি করলে? 1 নাম্বার লেখেন, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয়। 2 নাম্বার, মৃত্যু হতে পারে এমনটি জেনে যদি কেউ কোনো কাজ করে। মৃত্যু হতে পারে এমনটি জেনে যদি কেউ কোনো কাজ করে, সেটা খুন হবে। মৃত্যু হতে পারে। 3 নাম্বার লেখেন। এই আমি কি স্পিডে বলতেছি না ঠিক আছে? জি স্যার, একটু জোরে বলতেছেন, আস্তে আস্তে বলেন। স্যার আর একটু স্লো আমি বললে আবার লিখতে পারবো। একটু জোরে বলতে অভ্যস্ত, আমার মনে হয় যে আপনারা সব বুঝেন এরকমটা। না স্যার, বুঝি কিন্তু মৃত্যু কথাটা। বুঝি, মৃত্যু কিন্তু লেখার ঘটতে ক্ষেত্রে পারে এমন, আচ্ছা এমনটি জানা থাকলে 2 নাম্বার। 3 নাম্বার লেখেন। এই কুমকুম আপু, আপনি কি বুঝতেছেন?
জি স্যার বুঝতেছি। আপনি কিন্তু প্রপোজড লয়ার, আমি কিন্তু আপনাকে সার্টিফাইড করে দিছি গত ক্লাসে, স্যার আর এটা বলিয়েন খেয়াল না রাখতে স্যার, হবে ভয় আপনার। লাগে, খালি ভয় লাগে। আর বলিয়েন না, এই জন্য আমি চুপ হয়ে গেছি, ভয়েও কথা। না না, আমি কিন্তু প্রপোজড লয়ার ফর আপকামিং এক্সাম। ঠিক আছে, ওকে। জি 3 স্যার। নাম্বার লেখেন, 3 নাম্বার লেখেন। আমরা এখন লিখতেছি যে কাজগুলা যে কাজগুলা করলে মৃত্যু ঘটবে, এই কাজগুলা বলতেছি। 3 নাম্বার লেখেন। আর আজকের ক্লাসটা আপনারা ইউটিউবে আপলোড করে দিব, আমি লিংক দিয়ে দিব, ওখান থেকে দেখে নিন। এমন জখম যেটা স্বাভাবিকভাবে মৃত্যু ঘটায়, কি একটু আগে যে একটা উদাহরণ দিলাম, তরবারির উদাহরণ দিলাম, বুঝতেছেন কিনা? এটা এখানে নিয়ে আসছি 3 নাম্বার পয়েন্ট, এটাকে যুক্ত করে দিব। এমন জখম বা এমন আঘাত যেটা স্বাভাবিকভাবে মৃত্যু ঘটায়, প্রকৃতিগত ভাবে মৃত্যু ঘটায়। 3 নাম্বার, রিটেন পরীক্ষায় ভাই আমার এই কথাগুলা লেখা দিয়ে আসলেই হবে। এত জটিল, এত বড় বড় কিছু আসলে না, এটা কম্পিটিশন এক্সাম না, এটা পাশ করার পরীক্ষা, এটা জজ নিয়োগের পরীক্ষা না, এটা পাশ করার পরীক্ষা। আপনি 5000তম হইলেও আপনাকে আইনজীবী বানাবে। তো অতএব অত প্রেসার কেন, এত টেনশন কেন, আমি বুঝি না। হ্যাঁ, বলতে পারেন যে আপনি তো পাশ করে ফেলছেন, আপনি বুঝবেন কিভাবে? আমিও 2023 সালেই পাশ করছি, এই পরীক্ষার আগের পরীক্ষাতেই পাশ করছি, খুব ভয় বেশি না। আগে পাশ করি নাই, এই পরীক্ষার আগের পরীক্ষায়। আচ্ছা, তারপরে তারপরে আপনি লেখেন 3 নাম্বার লিখে ফেলছেন, এমন জখম যেটা মৃত্যু ঘটাতে পারে। 4 নাম্বার লেখেন, এমন বিপজ্জনক কাজ যে কাজের ফলে মৃত্যু ঘটবে, যে কাজের ফলে মৃত্যু ঘটে, এমন বিপজ্জনক কাজ যে কাজের ফলে মৃত্যু ঘটে। এখন আমি ব্যাখ্যা করব, এই 4টা কি লিখতে কারো বাকি আছে কিনা? আমি আবারও বলছি, একটু খাতায় মিলিয়ে নেন। এই বই খাতা না নিয়ে যদি পড়েন তাহলে কিন্তু আপনার ডেডিকেশন নাই। আমি বলতেছি রেসপন্সিবিলিটি, ডেডিকেশন, এই দুইটা মিলেই হচ্ছে কি সাকসেস। রেসপন্সিবিলিটি, ডেডিকেশন, এই দুইটার ঘাটতি থাকলে আপনি সাকসেস হতে পারবেন না। আপনার ডেডিকেশন আছে, আপনার ডেডিকেশন আছে, কিন্তু আপনি লিখতেছেন না, মানে আপনি রেসপন্সিবল না, 2 দিন পরে ভুলে যাবেন। আচ্ছা, 1 নাম্বার, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে করা হলে, আমি আবারও বলতেছি, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয় সেটা কি হবে? খুন হবে। তাহলে আমরা উপরের হেডলাইন লেখেন, এমন কাজ যেটাকে খুন বলে গণ্য করা হয়, এটা হচ্ছে হেডলাইন। অথবা নিন্দনীয় নরহত্যা যেটাকে খুন বলে গণ্য করা হয়। আচ্ছা, এখন লেখেন, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে যদি কোনো কিছু করা হয় সেটা করলে খুন হবে। মৃত্যু ঘটতে পারে, জেনেও যদি কেউ কোনো কিছু করে সেটা করলে খুন হবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে এমন আঘাত অথবা জখম যেটা স্বাভাবিকভাবেই বা প্রকৃতিগত ভাবেই কারো মৃত্যু ঘটাতে পারে। আরেকটা হচ্ছে এমন বিপজ্জনক কাজ যেটা মৃত্যু ঘটায়। এখন দেখেন, এটা পড়ায় আবার আমরা এক্সারসাইজে চলে যাব, দেখবেন কত সহজ। খুন আর অপরাধজনক নরহত্যা আপনাকে আর আটকাইতে পারবে না ইনশাল্লাহ। আরো কিছু বিষয় আছে, এগুলো দেখবো আমরা, আরো কিছু বিষয়ও আছে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইস্যু। এখন আমরা চলে যাব আপনার এই 4টার ব্যাখ্যার মধ্যে। প্রথমটা আমি কি বলছে, যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে যদি কেউ কোনো কিছু কাজ করে তাহলে সেটা খুন হবে। এখন আমরা দেখেন, আমার বইয়ের মধ্যে চলে আসেন, একটু খেয়াল করেন। অপরাধজনক নরহত্যা কখন খুনের পর্যায়ে পড়ে, বুঝছেন? এটাই তো হেডলাইন। এটার ইংলিশ টার্মটা হচ্ছে কালপাবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। অপরাধজনক নরহত্যা কখন খুনের পর্যায়ে পড়ে, আপনি চলে যান হচ্ছে পৃষ্ঠা নাম্বার আইন বিচারের এমসিকিউ উইন বইয়ের 318। আচ্ছা, এখানে দেখেন প্রথমত বলা হয়েছে যে হচ্ছে, আর এই 4টা কাজ অবশ্যই কি
300 ধারার ব্যতিক্রম সাপেক্ষে, ঠিক কিনা? 300 ধারার ব্যতিক্রম মাথায় রেখেই এই 4টা বিষয় আপনাকে বিবেচনা করতে হবে। উপরে লিখে দিচ্ছি আমি, অনেকে আবার এটা বুঝে না, খালি মনে করে যে 4টা বিষয় হইলেই হইলো। 4টা কি? 300 ধারার 5টা ব্যতিক্রমে যেটা বলা হয়েছে ওই ব্যতিক্রম সাপেক্ষে আপনাকে এই 4টা বিষয় বিবেচনা করতে হবে। যে কাজের ফলে মৃত্যু সংঘটিত হয়েছে, দেখেন আপনাদেরকে একটু এভাবে বুঝাই। 1 নম্বরে দেখেন বলা হয়েছে যে কাজের ফলে মৃত্যু সংঘটিত হয়েছে তা মৃত্যু ঘটানোর জন্যই যদি করা হয়। যেমন আপনাদেরকে আমি বলছি যে ক খয়ের মাথায় পিস্তল ধরছে, কি করছে? ক ক খয়ের মাথায় কি করছে? পিস্তল ঠেকায়া গুলি করছে, তাইলে কি মৃত্যু ঘটানোর জন্য করছে না এটা? তাইলে এটা কি হবে? খুন। 1 নাম্বার শেষ। আচ্ছা, এখন 2 নাম্বারে চলে আসবো। 2 নাম্বার। আর আমরা কিন্তু বলে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন 10-15 মিনিটের ভিডিও আপলোড করে দিব, এমসিকিউ রিটেন 2 পরীক্ষার্থীদের জন্য। ওই গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে শর্ত সাপেক্ষে আমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত করব এবং আপনাকে সফল হওয়ার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার নিব। আচ্ছা, এখন আমরা চলে আসবো 2 নাম্বারে। 2 নাম্বারে বলতেছি মৃত্যু ঘটতে পারে এটা জেনেও যদি আপনি কোনো কাজ করেন সেটা খুন বলে বিবেচিত হবে। যেমন যেমন ধরেন এই যে আপনার লাল মিয়া এই লোক, এর অপারেশন হয়েছে পেটের মধ্যে। কি অপারেশন? হার্টের সমস্যা ছিল বেচারার, হ্যাঁ, হার্ট অ্যাটাক করছে, ঠিক আছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করে নাই, কিন্তু স্ট্রোক হয় ব্রেনে, মনে রাখবেন, স্ট্রোক হয় ব্রেনে। আর হার্টের মধ্যে যদি হার্ট যদি তার পাম্পিং বন্ধ করে দেয়, বিভিন্ন আর্টারি ভেইন এগুলোর মধ্যে যদি ব্লকেজ হয়ে মনে করেন হার্ট ব্লক হয়ে সে হার্ট অ্যাটাক করছে, হার্ট ঠিক মতো পাম্পিং করতে পারে না। হার্টের কাজ হচ্ছে কি সারা শরীরের মধ্যে রক্ত সরবরাহ নিশ্চিত করা, পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পার্টস এর মধ্যেই রক্ত সরবরাহ নিশ্চিত করে হার্ট তার পাম্পিং এর মাধ্যমে, ঠিক আছে। এগুলো জানতে হয়, কারণ এগুলো না জানলে তো আপনি যদি আপনার মানুষের ফিজিওলজি সম্পর্কে আপনার টুকটাক আইডিয়া না থাকে তাহলে আপনার ক্রিমিনাল বিষয়গুলা বুঝতে বা কার কি ফাংশন এগুলো জানতে অসুবিধা হবে। এই জন্য আমি বলে দিলাম আর কি যে হার্টের ফাংশনই হচ্ছে ব্লাড সার্কুলেশনটাকে অ্যাক্টিভ রাখবে। এখন এখন ব্লক হইলে তো ব্লাডটার সার্কুলেট হয়ে সমগ্র শরীরে প্রবেশ করতে পারে না। হার্ট, লিভার, কিডনি, বিভিন্ন ধরনের কোষ, ব্রেন, হ্যাঁ, ব্রেনের ভিতরের যে অংশগুলো আছে প্রত্যেকটা পার্টস এর মধ্যে রক্ত সরবরাহ করে এবং সেগুলো আবার ঘুরে ফিরে আবার হার্টে আসে, আবার হার্ট পাম্প করে, এইভাবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমস্ত শরীরে কি করতেছে? সার্কুলেট করতেছে। এটা হচ্ছে বেসিক বিষয় হার্টের। আচ্ছা, তো এখন এই হার্টের পাম্পিং বন্ধ হয়ে যাচ্ছিল, হার্টের ব্লক ধরা পড়ছে, হ্যাঁ, ডাক্তার তাকে কি করছে? হার্টের অপারেশন করে ওপেন হার্ট সার্জারি করছে। এখন এটা আপনি জানেন যে উনার অপারেশন হয়েছে। এখন আপনি যদি তার হার্টের মধ্যে ক্লিক করেন, একটা হালকা করে একটা ধাক্কা দিলেন, ভাই তুমি কেমন আছো, এমনি আমরা জিজ্ঞেস করি না অনেক সময়, এরকম ভাবে, ঠিক আছে। তো এখন আপনি জানেন যে তার হার্টে অপারেশন হয়েছে, তাকে ছোট্ট একটা আঘাত করলেই সে মারা যাবে। এইটা যদি জেনে শুনে আপনি তার বুকে ছোট্ট একটা ধাক্কা দেন, যেটা স্বাভাবিক সুস্থ মানুষকে দিলে সে মরবে না, কিন্তু আপনি জানেন যে তার অপারেশন হয়েছে, তাহলে সে কি করবে? খুন হয়ে যাবে। এটা কি বুঝছেন বিষয়টা? স্বাভাবিক স্যার। আঘাত করছে কিন্তু সে মরে গেছে, জানে, যেটা সুস্থ বিষয়টা জানে মানুষকে করলে মরতো দুর্বলতা। না। যেহেতু আপনার জানা ছিল সেটা খুন হয়ে যাবে, তাহলে খুনের 2টা বিষয় দেখলাম। একটা হচ্ছে যে কাজের যেটা যদি মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে যদি কোনো কাজ করেন, যেমন পিস্তল ঠেকায় গুলি করলেন, 1 নাম্বার। 2 নাম্বার বলতেছে এমন কাজ যেটা মৃত্যু ঘটাতে পারে বলে আপনি নিশ্চিত জানেন, কিন্তু আপনি না জেনে যদি বুকে আঘাত করেন, সে মরে গেল, সেটা কিন্তু খুন হবে না, সেটা কি হবে? অপরাধজনক নরহত্যা। তাইলে 2 নাম্বার বিষয়টাও বুঝলাম। 3 নাম্বার পয়েন্টে চলে যাবো। এই যে দেখেন এখানে সব উদাহরণ দেওয়া আছে বইয়ের মধ্যে, ঠিক আছে, দেওয়া আছে না? যারা বই আছে বের করছেন? জি স্যার। ঠিক আছে। আচ্ছা,
আর যারা রিটেন দিবেন আপনারা কিন্তু এই পার্ট গুলা একটু প্র্যাকটিস করতে হবে। আর আমি কিন্তু পরীক্ষা নিব, লিখিত যারা দিবেন তাদের হচ্ছে প্রতিদিন 5টা করে টপিক দিব, একটা করে কোশ্চেন দিব। ওই কোশ্চেন সলভ করে আপনি খাতার ছবি তুলে আমাকে শর্টলি টেলিগ্রাম গ্রুপে রিপ্রেজেন্ট করবেন। আর এমসিকিউ যারা আছে তাদেরকেও পরীক্ষা নিব। আপনাদের জন্য অ্যাপস রেডি হয়ে গেছে প্রায়, অ্যাপস এর মাধ্যমে আপনারা পরীক্ষা নেবেন। অ্যাপস প্লে স্টোরে আপলোডও হয়ে গেছে, কিন্তু ডিজাইন বাকি আছে এখনো। ওইটা কমপ্লিট করে আপনাদের পরীক্ষা খুব দ্রুত শুরু হয়ে যাবে। এমসিকিউ ক্রিটিক্যাল পরীক্ষা হবে। আচ্ছা, যেটা হচ্ছে আপনার ব্রেনকে নিয়ন্ত্রণে আনবে। আচ্ছা, তারপরে আপনার 3 নাম্বার এমন জখম, এমন জখম, এমন জখম, ঠিক আছে, বা এমন আঘাত যেটা মৃত্যু ঘটায়, এমন আঘাত যেটা মৃত্যু ঘটায়। 3 নাম্বার বিষয়টা। হ্যাঁ, এখন আপনি এই যে এর আগে বেসিক বুঝাইছিলাম, বেসিকটা এখানে নিয়ে আসবো আমরা। একটা লোকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আপনি কি করলেন, তরবারি দিয়ে আঘাত করলেন, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এটা কি স্বাভাবিকভাবে কারো মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট কিনা? স্বাভাবিকভাবে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট কিনা? আচ্ছা, তাইলে আমার 3 নাম্বার পয়েন্টটা ছিল এমন আঘাত বা জখম যেটা স্বাভাবিকভাবে কারো মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। তাহলে সেটা কি হবে? খুন হবে। বুঝাইতে পারছি? কোন কোন 3 নাম্বার। আচ্ছা, তারপরে দেখবেন কত সহজে আপনি জিনিসটা আত্মস্থ করেন। অনেকে এত জটিল ভাবে আপনাকে জিনিসগুলো এক্সপ্লেন করবে, ঠিক আছে, আপনার বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তারপরে আপনার 4 নাম্বার পয়েন্টটা দেখ। 4 নাম্বার পয়েন্টে বলছি আপনার এমন বিপজ্জনক কাজ, কে এমন বিপজ্জনক কাজ যেটা মৃত্যু ঘটাতে পারে। ঠিক আছে, একটা বিপজ্জনক কাজ কি যেটা কি করতে পারে, মৃত্যু ঘটাতে পারে। মনে করেন যে আপনি আপনি কোনো কারণ ছাড়াই, এখানে অনেকগুলো লোক বসে আছে, 10-12 জন, কোনো কারণ ছাড়াই আপনি এদিকে গুলি করে দিচ্ছেন, তো কারো না কারো শরীরে তো লাগবেই, ঠিক কিনা? এমন না যারা আপনাকে ধাওয়া করছে বলে আপনি গুলি করছেন, তাইলে সেটা ব্যতিক্রমে পড়বে। কিন্তু আপনি কোনো কারণ ছাড়াই একটা জনতার উপরে গুলি করছেন, তাইলে এখানে কেউ না কেউ মরবে না? তাহলে এমন বিপজ্জনক কাজ যে কাজের ফলে কারো মৃত্যু হতে পারে, তাহলে সেই কাজটা করলে সেটা খুন হয়ে যাবে। বুঝাইতে পারছি? এখন চলে যাই আমরা প্র্যাকটিস। এই 4টা পয়েন্ট বুঝেন নাই কে, আমাকে একটু বলেন। এই 4টা পয়েন্ট বুঝেন নাই কে, আমাকে একটু বলেন। ওই শেষের পয়েন্ট আছে আসন্ন বিপদ, মানে আসন্ন বিপদ আসছে কোথাও। আসন্ন বিপদ এমন কাজ যে কাজের ফলে কি অবশ্যই বিপদ ডেকে আনবে। উদাহরণ কি বললাম, যে 100 জন মানুষ একসাথে বসে আছে, 100 জন মানুষ কি একসাথে বসে আছে, আপনি কোনো কারণ ছাড়াই গুলি করে দিলেন, তাহলে সেটা কি হবে? কোন কোন খুন। এখন যদি তারা ধাওয়া করতো, আপনি যদি গুলি করতেন, তাহলে কিন্তু সেটা খুন হইতো না। সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে আপনি মাফ পেয়ে যেতে পারতেন। কিন্তু কোনো কারণ ছাড়াই যদি আপনি এমন বিপজ্জনক কাজ করেন যে কাজের ফলে কারো মৃত্যু হয়, সেটা কি হবে? খুন হবে। আমার মনে হয় না যে কেউ বুঝতে পারে না, যে কিছু বুঝতে পারে না সেও বুঝে যাবে এই বিষয়গুলা, খুন আর অপরাধজনক নরহত্যা। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। আপনারা সব সময় আমি যে ধারাগুলা পড়াই, আপনারা ওই লাস্টের দিকে দেখবেন পার্ট 7, প্রত্যেকটা সাবজেক্টের কোন পার্টে, পার্ট 7 এ এক্সারসাইজ আছে, ওই এক্সারসাইজে চলে যাবেন। প্রশ্ন এবং উত্তর, রিটেন এমসিকিউ সবার জন্য। কিন্তু আপনারা মনে করেন না যে আমি এমসিকিউ দিব, আমি কেন এই প্রশ্ন উত্তর করব, এই কেন এই প্রবলেম করব। পরীক্ষা দিয়ে আইসা আপনি বুঝতে পারবেন আপনি কেন পড়বেন, তখন আমি বলে দিব যে এই কারণে পড়বেন। ছোট ছোট প্রশ্ন হয়, এই প্রশ্নের উত্তর আপনি এটা ছাড়া পারবেন না। বইটা এভাবেই সাজানো হয়েছে, রিটেনকে আপনার 60% কভার করবে, এমসিকিউ তো 100%। এখন আমরা দেখবো হচ্ছে কি, সব নিয়ে আসা হয়েছে এই দণ্ডবিধির। হ্যাঁ, 20টার মধ্যে কনসেপচুয়াল 2-4টা প্রশ্ন বাদে আপনি দেখবেন যে 15-16টা এই বই থেকে আর চলে আসবে। কারণ আমি তো কোনো কিছু বাদ রাখি নাই, মোটামুটি যেটা গুরুত্বপূর্ণ সব নিয়ে আসছি।
এখন এখানে চলে আসেন, একটু আগে যেটা মিসিং ছিল, এখানে দেখেন, এখন উদাহরণটা পড়লে আপনি নিজেই বুঝে যাবেন। প ইচ্ছাকৃতভাবে মকে একটি তরবারি দ্বারা আঘাত করে, যার প্রকৃতির স্বাভাবিক অবস্থায় একজন লোকের মৃত্যু ঘটতে পারে, ফলে ম এর মৃত্যু হয়। প এর অপরাধ কি হয়েছে বলেন? খুন হয়েছে স্যার, খুন খুন হয়েছে। হয়েছে। এমসিকিউ রিটেন দুজনেরই আসতে পারে, আর এমসিকিউতে আসলে আরো 3টা অপশন দিয়ে দিবে, খুন, অপরাধজনক নরহত্যা, আঘাত, কোনোটাই না। আপনি বুঝলে খুন দিয়ে দিবেন, আর যে না বুঝবে সে ভাববে যে তরবারি দিয়ে আঘাত করছে, তার মানে আঘাত হয়েছে, আঘাত দিয়ে দিলাম। ভুল। আচ্ছা দেখেন, ক খকে নিহত করিবার উদ্দেশ্যে তার প্রতি গুলি বর্ষণ করে, ফলে ক এর মৃত্যু হয়। কি অপরাধ হইছে? কি অপরাধ হইছে? খুন হয়েছে স্যার, খুন। খুন। আপনি বুঝতেছেন? দেখেন, ম এমন একটা রোগে ভুগতেছে, এক আঘাতেই তার মৃত্যুর সম্ভাবনা আছে। প এই কথা জানে এবং মকে দৈহিক আঘাত করছে, এবং আঘাতের ফলে ম মারা গেছে। প এর কি অপরাধ হবে খুন হবে স্যার। বলেন? খুন হবে। তাইলে কি ইজি লাগতেছে নাকি কঠিন লাগতেছে বলেন? ওই যে 302 নম্বর যে ব্যতিক্রমটা ওইটা, দুইয়ের হ্যাঁ যে উপাদানটা 2 নম্বর শর্ত। হ্যাঁ, এই যে দেখেন, ঘুষি মারছে, আত্মরক্ষা, হ্যাঁ, এগুলা এগুলা একটু কি করলেই হয়ে যাবে, বুঝছেন? তার মানে কি, আমি হচ্ছে ধারা পড়াবো, আপনার এটা বাসার কাজ। এটা আমার এখান থেকে প্রশ্ন উত্তর দূরে দূরে পড়ানোর দরকার নেই, কারণ হাজার হাজার প্রশ্ন দেওয়া, হাজার হাজার প্রশ্ন। ঠিক আছে, তো এগুলা কার কাজ? আপনার কাজ। নিজের কিসের কাজ। কাজ? নিজের কাজ, বাসার কাজ। তাহলে আমরা খুন আর অপরাধজনক নরহত্যার আরেকটা বিষয় আপনাকে বলবো। আপনাদের বলছি না, 1 নাম্বার ব্যতিক্রমের 3টা ব্যতিক্রম আছে, এটা একটু বলে দেই, নাইলে আপনার খুন আর অপরাধজনক নরহত্যা আপনি ডিফারেন্সিয়েট করতে একটু প্রবলেমে পড়ে যাবেন। আমরা এখন ওখানে চলে যাব। আর হচ্ছে এগুলোও পড়বেন, এখানেও খুন, অপরাধজনক নরহত্যার বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, হ্যাঁ, আর ওইটাতে চলে যাব এখন আমরা। ঠিক আছে, এখন এইভাবে আপনাকে পড়তে হবে। বইটা কি সবাই সংগ্রহ করছেন, না বাকি আছেন কেউ এখন? করছি তো আমরা। যদি আচ্ছা কারো বাকি থাকে সংগ্রহ করে নেবেন। স্যার, এখানে ওই যে শুধু কোন লিখে আসবো, না যদি ব্যাখ্যা সহ লিখি, ব্যাখ্যা দুইয়ে বলা হয়েছে এরকম লিখলে হবে, না শুধু কোন লিখলে হ্যাঁ, আপনার ব্যাখ্যা তো অবশ্যই দিবেন, 1 2 3 4। আচ্ছা, এখন আমরা এখন আমরা 300 ধারার বইটার নাম হচ্ছে আইন বিচরণ এমসিকিউ উইন উইন। আচ্ছা, এখন আমরা 300 ধারার 1 নাম্বার ব্যতিক্রমের 3টা ব্যতিক্রম আছে, এটা ওই সময় বলি নাই, কারণ ওই সময় বললে আমি তো জানি কোনটা বললে কখন কাজে দিবে। এখন আপনার বুঝতে সুবিধা হবে, এখন আপনার বুঝতে সুবিধা হবে। সুবিধাটা কি হবে দেখেন, আমরা প্রথম ব্যতিক্রমে কি বলছিলাম, যেটা হচ্ছে আপনার খুনের মধ্যে পড়বে না। ঠিক আছে, প্রথম ব্যতিক্রমটা কি বলছিলাম, যেটা খুনের মধ্যে পড়বে না। ঠিক আছে, প্রথম ব্যতিক্রমটা আমরা বলছিলাম যে হচ্ছে আকস্মিক উত্তেজনার ফলে যদি কেউ কাউকে মেরে ফেলে, সেটা কি হবে? অপরাধজনক নিন্দনীয় নরহত্যা হবে, খুন হবে না। তো এই আকস্মিক উত্তেজনাটাকে বুঝাইতে গিয়ে আবার 3টা ব্যাখ্যা আছে, যে উত্তেজনাটা কি, আপনার প্ররোচনাটা আপনার যেটা দিছে, হ্যাঁ, এটা কি অজুহাত হিসাবে কিনা প্ররোচনাটা? প্ররোচনাটি কোনো ব্যক্তিকে হত্যা করার বা তার ক্ষতি সাধনের অজুহাত স্বরূপ, অর্থাৎ অপরাধীকে নিজেকে নিজে অপরাধ করার জন্য প্ররোচিত করে। অনেক সময় আছে যে আপনি একটা কিছু বললেন, আমি ইচ্ছা করেই আপনার এই প্ররোচিত হয়ে গেলাম, হ্যাঁ, এটা আমার একটা প্ল্যান করা, যে উনি একটা কিছু বলবে, বলার সাথে সাথে আমি কি করব, রেগে মেগে তাকে গিয়ে মেরে ফেলবো। হয় না এরকম অনেক সময় পরিকল্পিত প্ররোচনা? ধরেন যে আপনি আমাকে বকা দিচ্ছেন, এখন আমি আপনার এমন একটা কথা বললাম, যেটা বললে আপনি আবার আমাকে দ্বিতীয়বার বকা দিবেন। আমি এটা প্ল্যান করে রাখছি যে আমি এটা বলবো, আমি উস্কায় দিব আপনারে, আপনি আমাকে বলবেন, আপনি আমাকে বকা দিবেন, এই সুযোগ নিয়ে আমি আপনার উপর ঝাঁপাইয়া পড়বো। এরকম যদি প্ল্যান থাকে, এরকম যদি হয়, তাহলে শুধু প্ররোচনা দিলেই মেরে ফেললে সেটা
অপরাধজনক নরহত্যা হবে না, সেটা খুন হয়ে যাবে। এই আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। প্ররোচনাটা যদি অজুহাত হিসেবে নেওয়া হয় তখন সেটা কি হবে? নিন্দনীয় নরহত্যার মধ্যে থাকবে না, খুনে চলে যাবে। বুঝছেন কিনা? এখন সরকারি কর্মচারী আপনাকে ধরতে গেছে, আপনাকে উত্তেজিত করছে, আপনি সরকারি কর্মচারীর প্রতি উত্তেজিত হয়ে সরকারি কর্মচারীকে মেরে ফেলছেন, এটা কি হবে বলেন? খুন হবে, খুন খুন। খুন খুন হবে হবে, স্যার। কারণ সরকারি কর্মচারীর প্রতি উত্তেজিত হওয়া যাবে না, কারণ উনি দায়িত্বশীল লোক। উনি আপনাকে উত্তেজিত করলেও সেটা প্ররোচনার মধ্যে পড়বে না। প্ররোচিত হয়ে সরকারি কর্মচারীকে আপনি মেরে ফেলতে পারেন, এটা খুন হয়ে যাবে। দেখেন, তাহলে শুধু আপনার উত্তেজনাটা হইলেই হবে না, কিছু বিশেষ কন্ডিশন আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনার আত্মরক্ষা। আত্মরক্ষাটাকে যদি কেউ অজুহাত হিসাবে নেয় সেটাও খুন হয়ে যাবে। খুন হবে, খুন হবে। ঠিক আছে? আত্মরক্ষাটা যদি অজুহাত হিসাবে নেয়, অনেক সময় অনেকে আছে যে ইচ্ছা করেই আপনাকে উত্তেজিত করবে, উত্তেজিত করে আপনি উনি কিছু একটা করতে আসবে, এই অজুহাতটাকে আত্মরক্ষা হিসাবে গণ্য করে সে কি করবে, আপনারা মেরে ফেলবে। তখন এটা যদি এরকম হয় পরিকল্পিত একটা উত্তেজনা, হ্যাঁ, এবং সে উত্তেজনার বিষয়টা যদি এরকম থাকে তাহলে কিন্তু সেটা খুন হয়ে যাবে। তাহলে ব্যতিক্রমেরও ব্যতিক্রম আছে, এটা কি বুঝতে পারছেন কিনা? এটা তো ব্যতিক্রমের ব্যতিক্রমেরও ব্যতিক্রমী। ব্যতিক্রম, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আরেকটা 1 নম্বর ব্যতিক্রম এক নম্বর একের যে প্রথম যে এইটা যে প্ররোচনাটি কোনো ব্যক্তি হত্যা করা, এটা কিন্তু এটা না ধরতে একটু কষ্ট হয়ে যায়, মানে যে নিজেকে উত্তেজিত করে নিজের সন্তানকে আচ্ছা, হত্যা এটা করে আমি ফেলা। বলতেছি, এই যে প্ররোচনাটা, সেটা যদি আপনারে আমি প্ররোচনা দেই, ঠিক আছে, এখন আপনারে যদি আমি মারি, আপনি প্ররোচনা দিছেন আমারে, আপনি দেওয়ার সাহেব, আপনি প্ররোচনা দিছেন আমাকে, এখন আমি আপনাকে যদি মেরে ফেলি সেটা হয়ে যাবে অপরাধজনক নরহত্যা, কারণ হুম আপনি আমাকে হুম পাপ মানিয়ে গালি দিছেন। প্ররোচনা এখন দিচ্ছে, হ্যাঁ। আর এখন নিজে নিজে প্ররোচনাটা পরিচিত আমি বলি, আর প্ররোচনাটা দিছেন আপনি, আমি আরেকজনকে মেরে ফেললাম, সেটা কিন্তু খুন হবে। খুন হবে। ঠিক আছে? রাইট। ওকে, ওকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে খুন আর অপরাধজনক নরহত্যার কি পার্থক্য। খুন আর অপরাধজনক নরহত্যাটাকে পার্থক্য করা খুব কঠিন। তাহলে 299 ধারা পরে কিন্তু আপনি অপরাধজনক নরহত্যার কিচ্ছু বুঝবেন না। ঠিক আছে? ওটা জাস্ট একটা ধারা, আপনি মনে রাখেন যে এটাকে ওখানে বলা হয়েছে, কিন্তু আপনাকে বুঝতে হইলে চলে আসতে হবে 300 ধারায়। তাহলে এটা ব্রেনে সেট আপ করতে হবে যে আপনাকে কি বুঝতে হবে, কি করতে হবে। খুন আর অপরাধজনক নরহত্যা বুঝতে হইলে আপনাকে 300 ধারা পড়তে হবে। 300 ধারার একটা পার্টি হচ্ছে 299 ধারা নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন শাস্তি কি? অপরাধজনক নরহত্যা 299 ধারা, এটার শাস্তি সম্পর্কে বলা আছে আপনার হচ্ছে কত ধারায়? 304 এ। 304 এ। আর খুনের শাস্তি 302 এ। খুনের শাস্তি 302 এ। ঠিক আছে? খুনের শাস্তি 302 এ। আচ্ছা, তো খুনের শাস্তি কি এগুলো তো সবাই জানেন, হ্যাঁ, এটা আর আমার বলার কিছু নাই। খুনের শাস্তি কি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আর আর অপরাধজনক নরহত্যা, ঠিক আছে, 304, এটার শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন অথবা 10 10 বছর, বছর কারাদণ্ড আর অর্থদণ্ড তো থাকে। অথবা তা উভয় এই দণ্ড। বিষয়গুলা, হ্যাঁ, এই বিষয়গুলা জাস্ট হচ্ছে কি করবেন। তাহলে খুন আর অপরাধজনক নরহত্যা নিয়ে যে ক্লাসটা এখন হইলো সেটা রিটেন এমসিকিউ 2 গ্রুপের জন্যই খুব জরুরি। ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনি একজনকে মারতে গিয়ে আরেকজনকে মেরে ফেলছেন, এটা বলা হয়েছে কত ধারায়? একজনকে মারতে গিয়ে আরেকজনকে মেরে ফেলছেন, এটা বলা হয়েছে কত ধারায়? 301 ধারায়। এটাও একটু এটার সাথে পড়ে ফেলবেন। 301, 301টাও পড়বেন। একজনকে মারতে গিয়ে কি করছেন? আরেকজনকে মেরে ফেলছেন। অন্যজনকে মেরে ফেলছেন। সেটা আপনার বলা হয়েছে কত ধারায়? 301 ধারায়। আচ্ছা, তো এখন এইটাকে কিভাবে আপনি বুঝবেন যে এখানে কোনটা খুন হয়েছে, কোনটা অপরাধজনক হত্যা হয়েছে? 301 ধারায় যদি একজনকে মারতে গিয়ে আরেকজনকে মেরে ফেলেন, যদি এটার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হইছে যদি আপনি যাকে মারছেন তাকে যদি মারতে গিয়ে আরেকজনকে মারছেন, এখন যাকে মারতে চাইছিলেন তাকে যদি আপনার খুন করার উদ্দেশ্যে মারেন তাইলে খুন হবে, আর অপরাধজনক নরহত্যার উদ্দেশ্যে যদি মারেন তাহলে অপরাধজনক নরহত্যা হবে। 301 ধারাতে এই কন্ডিশনটা বসাই দিলেই 301 ধারা ক্লিয়ার। বুঝছেন? স্যার বুঝাইতে পারছি? আবার যদি বলতেন বিষয়টা। বিষয়টা হচ্ছে
যদি তাকে খুন করতে মারেন, খুন করার ইচ্ছা নিয়ে মারতেন, ঠিক আছে, তাইলে খুন হবে। আর যদি খুন করার ইচ্ছা না, মানে অপরাধজনক নরহত্যা, যদি কোনো কর্মকাণ্ড ওখানে থাকতো এবং মরে গেল, ঠিক আছে, সেক্ষেত্রে অপরাধজনক নরহত্যা হবে। মানে উদ্দেশ্যটা কি এটা দেখতে হবে, যে যাকে মারতে গেছেন তাকে মারার উদ্দেশ্যটা কি ছিল। যদি খুনের উদ্দেশ্য থাকে তাহলে পার্শ্ববর্তী লোকটাকে মারলেও খুন হবে, আর যদি অপরাধজনক নরহত্যার কোনো বিষয় থাকে তাহলে নরহত্যা হবে। এটা হচ্ছে 301। এখন এই রিলেটেড প্রশ্ন আপনার চলে আসবে, এটা প্র্যাকটিস পার্টে আপনি পড়বেন, প্র্যাকটিস পার্টে আপনি পড়বেন, ঠিক আছে। এখানে এখানে প্র্যাকটিস পার্ট আছে, এখানে পড়বেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের খুন আর অপরাধজনক নরহত্যার বেসিক ক্লাস, আজকের ক্লাস ছিল। তারপরে আমার বেসিক ক্লাস আরো একটা বেসিক একটু হালকা একটু বলে দেই, আজকে আর বেশি দূর আমরা আগাবো না, যেহেতু এটা অনেক সময় চলে গেছে। আমরা বলবো আপনার চুরি কোনটা, ঠিক আছে। চুরি জ্ঞাত সারেও হতে পারে, চুরি আমরা সামনে ক্লাসে পড়বো এগুলা, আরো এখান থেকে আরো কিছু বিষয় আছে এগুলা। তাহলে চুরি, দস্যুতা, খুন, আরে ডাকাতি, ঠিক আছে, বলপূর্বক গ্রহণ, তারপর হচ্ছে এই বিষয়গুলোর বেসিক জিনিসগুলো আমাদের মাথায় যেন থাকে। আমি একটু আলোচনা করে দিই 5 মিনিটে, ডিপে গিয়ে না, 5 মিনিটে আপনারা দেখবেন বেসিকটা ক্লিয়ার হবে। খুন জ্ঞাত সারেও হইতে পারে, অজ্ঞাত সারেও হইতে পারে। মানে আপনি মনে করেন যে রুমের ভিতর ঘুমিয়ে আছেন, আপনার মোবাইলটা টেবিল থেকে কোনো এক ভদ্রলোক নিয়ে গেছে, ঠিক আছে, মোবাইলটা কি করছে, টেবিল থেকে নিয়ে গেছে, তাহলে এটা কি হয়েছে, চুরি হয়েছে। আবার আপনি বসে আছেন সজাগ, আপনার চোখের সামনে দূর থেকে মনে করেন যে একটা কিছু নিয়ে একজন চলে গেছে, এটাও চুরি হয়েছে, একটা অস্থাবর সম্পত্তি, সেটা মোবাইল হইতে পারে। তাহলে আপনার চোখের সামনেও চুরি হইতে পারে, অগোচরেও চুরি হইতে পারে। অনেকে মনে করে যে চুরি অগোচরে হইতে হবে, না, বিষয়টা এরকম না। চুরি জ্ঞাত সারেও হইতে পারে, অজ্ঞাত সারেও হইতে পারে। বিষয়টা ক্লিয়ার কিনা? অথবা স্যার আপনি ক্লিয়ার। ধরেন মোবাইলে কথা বলতেছেন, কেউ একজন মোবাইলটা নিয়ে দৌড় দিচ্ছে, কি হয়েছে এখানে বলেন? আপনি মোবাইলে কথা বলতেছেন, কেউ একজন মোবাইলটা নিয়ে দৌড় দিচ্ছে, কি হবে? আপনি মোবাইলে কথা বলতেছেন, কেউ একজন মোবাইলটা নিয়ে দৌড় দিছে, কি হবে? এই বুঝতেছেন না? স্যার এটা চুরি আপনি হবে তো? চুরি 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 হবে। স্যার চুরি আমি কি স্যার বলছি, চুরি জ্ঞাত সারেও হইতে পারে, অজ্ঞাত সারেও হইতে পারে। যেহেতু এখানে ভয় দেখাই নাই, অন্য কোনো আতঙ্ক নাই, নরমালি সাইলেন্টলি আপনার কান থেকে মোবাইল টান দিয়ে নিয়ে চলে গেছে, এটা দস্যুতাও হবে না, ডাকাতিও হবে না, বলপূর্বক গ্রহণও হবে না, সেটা কি হবে, চুরি হবে। তাহলে দেখেন চুরি বিভিন্ন প্যাটার্নে হইতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের বেসিকটা মাথায় থাকতে হবে, রিটেন এমসিকিউ সবার জন্য। এখন আমরা চলে যাব দস্যুতা। দস্যুতা কি? দস্যুতার মধ্যে থাকতে হবে আপনার আপনার হচ্ছে আতঙ্ক, বল প্রয়োগ। দেখেন এগুলো আসলে মুখস্থ করার কিছু না, এগুলা হচ্ছে গল্পে গল্পে আপনি পড়তে হবে। ধরেন যে দস্যুতার মধ্যে কি থাকবে, আতঙ্ক, বল প্রয়োগ এবং ইনস্ট্যান্ট। কি হবে, ইনস্ট্যান্ট হবে ঘটনাটা। তাহলে দেখেন একটা উদাহরণ দিই। মনে করেন যে এখানে লাল মিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখানে সবুজ মিয়া সে রাস্তা দিয়ে হেঁটে, সে হচ্ছে একজন আপনার দুর্ধর্ষ সন্ত্রাসী, সে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, লাল মিয়াকে পিস্তল ধরছে, এই তোর কাছে কি আছে সব দিয়ে দে। লাল মিয়া তার মোবাইল দিয়ে দিল, তার পকেটে 20,000 টাকা ছিল, এটাও দিয়ে দিল। তাহলে এইখানে কি ঘটছে, এখানে কি ঘটছে বলেন? চুরি, দস্যুতা, ডাকাতি, বলপূর্বক গ্রহণ, কোনটা হয়েছে? দস্যুতা দস্যুতা। কিভাবে দস্যুতা হইলো একটু খেয়াল করেন। এখানে তাৎক্ষণিক ভয় ভয় দেখিয়েছে। দেখাইছে, হ্যাঁ, এখানে কি দেখাইছে, ভয় দেখাইছে। ভয় দেখায় কি করছে, তাৎক্ষণিক কোন একটা কিছু নিয়ে নিছে, ঠিক আছে, সময় দেয় নাই, সময় দেয় নাই, সাথে সাথে নিয়ে নিছে। সাথে সাথে যদি ভয় দেখায়া বল প্রয়োগ করে কোনো কিছু নিয়ে নেয়, সেটা চুরিও হবে না, ডাকাতিও হবে না, বলপূর্বক গ্রহণও হবে না। অনেকে মনে করতে পারেন যে জোর করে যেহেতু নিছে বলপূর্বক গ্রহণ হয়েছে, না, এটা এখানে দস্যুতা হয়েছে। আর সে যেহেতু একজন ছিল সেই জন্য এটা দস্যুতা হয়েছে। এখন 5 জনে মিলে যদি এই কাজটাই করে, তাহলে সেটা কি হবে? 5 ডাকাতি। জনে মিলে ডাকাতি হবে স্যার। ধরেন 5 জন আইসা ভয় দেখাইছে, ডাকাতি হবে। দস্যুতার ডাকাতির সংখ্যাগত পার্থক্য থাকে।
আর বাকিগুলা সেম। তাহলে ডাকাতিও বুঝে গেলাম, দস্যুতাও বুঝে গেলাম। এখন বাকি আছে বলপূর্বক গ্রহণ। তাহলে এইটা আবার কোনটা? বলপূর্বক গ্রহণ এটা হচ্ছে আপনার সাথে সাথে নিবে না, আপনাকে একটু সময় দিবে। কি করবে? সার্টেন টাইম দেওয়া হবে নেওয়ার জন্য। সেটা আমরা একটু দেখব। ধরেন যে এটা হচ্ছে আপনাকে দুর্ধর্ষ সন্ত্রাসী লাল মিয়া ফোন দিছে। ফোন দিয়া বলছে তুই 1 লাখ টাকা দে আমাকে, 1 লাখ টাকা না দিলে তোর ছেলেকে আমি মেরে ফেলবো, এই করবো, সে অনেক কিছু। ঠিক আছে, আপনাকে একটু ভয়ও দেখাইছে এবং আপনাকে বলতেছে আগামীকাল রাতের মধ্যে 1 লাখ টাকা দেওয়ার জন্য। তো এই যে আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে নিল সময় দিয়ে, এইটাই হচ্ছে বলপূর্বক গ্রহণ। এটাকে বলপূর্বক গ্রহণ, এটাকে দস্যুতাও না, ডাকাতিও না, এটা কি হবে? বলপূর্বক গ্রহণ, গ্রহণ। এক্সটর্শন। আচ্ছা, এক্সটর্শন, বলপূর্বক গ্রহণ। এখন আমরা আরো কিছু বিষয়, বেসিক জিনিসগুলো জানবো। এগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে যার যার গ্রুপে আমরা এগুলো নিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ, সামনের ক্লাসে। তাহলে এগুলা বেসিক, এগুলো আপনার যদি না থাকে, ব্রেনের মধ্যে ইনস্টল করা না থাকে, তাহলে আপনি প্রশ্ন ধরতে পারবেন না। ঠিক আছে, তো এই বিষয়গুলা আপনার করতে হইলে, আপনার হচ্ছে জানতে হইলে আপনাকে এই প্রবলেম গুলো আপনি বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই যে প্রশ্ন উত্তর প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আছে, হ্যাঁ, এগুলো আপনাকে বারবার প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন এগুলা আপনি তত আয়ত্ত হয়ে যাবেন। এমন একটা ধারাভিত্তিক, ঠিক আছে, 463 থেকে 498 যা আছে প্রায় এরকম একদম ধারাভিত্তিক এগুলো আমরা দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা পড়বেন, আপনারা অনেকে পড়েন না, কিন্তু বই নিয়ে বসে আছেন কিন্তু পড়েন না। আরেকটা বিষয় আমরা কি বলছে, এখন পড়াবো হচ্ছে আপনাদেরকে আমি কে কতটুকু আসছে, কতটুকু আসছে, বলপূর্বক গ্রহণ পর্যন্ত আসছে। আচ্ছা, এখন আমি আরেকটা ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার ধরেন আর কি আছে, আচ্ছা, অপরাধমূলক আপনার বিশ্বাসভঙ্গ, যেটা বেসিক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আর একটা হচ্ছে আপনার ধরেন যে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। অনেকে দুইটার মধ্যে একটা প্যাচ লাগায় দেয় যে কোনটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, কোনটা সম্পত্তি আত্মসাৎ। এগুলো না বুঝে ধরা পড়লে কিন্তু চলবে না, আমাদেরকে প্রথমত এগুলা কি করতে হবে, বুঝতে হবে। আচ্ছা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ জিনিসটা কি, আর আর সম্পত্তি আত্মসাৎ জিনিসটা কি, এই বিষয়টা আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। তো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কি, এখানে আপনাকে বিশ্বাসের যোগ্যতা দিচ্ছে একজন, আপনি তার বিশ্বাস ভেঙে ফেলছেন, এটা হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। ঠিক আছে, বিশ্বাসের যোগ্যতা দেওয়া হয়েছে, আপনি বিশ্বাস কে ভেঙে ফেলছেন। যেমন আপনাকে আমি চাকরি দিচ্ছি, চাকরি দিয়ে কি বলছে যে যে আপনি ক্যাশ কাউন্টারে বসাই দিয়েছি, যে আপনি এখানে টাকাগুলা গণবেন এবং টাকাগুলা নিবেন। আপনি কি করলেন, চুরি করা শুরু করছেন। চুরি বলতে কি, আপনি ক্যাশ থেকে নেওয়া শুরু করছেন। তাহলে এই যে আপনি আপনি ক্যাশ থেকে টাকা কমাচ্ছেন, আপনার পকেটে ভরতেছেন, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। কারণ আপনাকে একটা বিশ্বাসের জায়গা দেওয়া হয়েছে, আপনি সেই বিশ্বাসটা ভঙ্গ করছেন। এখানে কি আপনাকে একটা চুক্তি দিয়ে বিশ্বাসটা নেওয়া করা হয়েছে। তাহলে কেউ যদি কোনো দায়িত্ব দেয় এবং সেই দায়িত্ব যদি আপনি ভঙ্গ করেন, সেটা হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আর তাইলে সম্পত্তি আত্মসাৎ আবার কোনটা? অপরাধমূলক সম্পত্তি কি জানি, অপরাধমূলক একটা হচ্ছে বিশ্বাসভঙ্গ, আর একটা হচ্ছে আত্মসাৎ। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, এটা কোনটা তাইলে? এখন সম্পত্তি আত্মসাৎ হচ্ছে যেটার মালিক সম্পর্কে আপনি জানেন না। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লাল মিয়া, তার সামনে 1000 টাকার একটা নোট পড়ে আছে। এখন এই 1000 টাকার নোটটা সে পকেটে নিয়ে নিল, হ্যাঁ, নিয়ে নিল। এখন তার কোনো অপরাধ হয়েছে কিনা, হয় নাই। এখন বাসায় গেল, গিয়ে আলমারিতে রেখে দিল। পরের দিন সে এটা দিয়ে চাল ডাল কিনে খাওয়া শুরু করলো। এই যে চাল ডাল কিনে খাওয়া শুরু করলো, তার অপরাধ শুরু হয়ে গেছে। আর এইটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ না, এটা হচ্ছে কি আপনার অপরাধমূলক কি, আত্মসাৎ। সম্পত্তি আত্মসাৎ, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। কারণ কি, এই সম্পত্তির মালিক কে এটা সে জানে না। আর যে সম্পত্তির মালিক সম্পর্কে কেউ জানে না, ওই সম্পত্তি আত্মসাৎ হলে কি বিশ্বাসভঙ্গ হয় নাকি? আবার উনি তো আপনারা দায়িত্ব দেয় নাই, উনি কি আপনারা দায়িত্ব দিছে যে তুমি 1000 টাকা রাস্তায় কুড়ায় পাইবা, পাইলে আমারে দিবা না? যেটা দায়িত্ব প্রাপ্ত হন নাই, চুক্তিবদ্ধ হন নাই, কিন্তু আপনি পেয়ে গেছেন, আপনি মালিককে না খুঁজে আপনি খেয়ে ফেলছেন, এটা হবে আত্মসাৎ, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি ইংলিশে। আচ্ছা, এখন
আপনার তাহলে আপনার হচ্ছে এই সম্পত্তি আত্মসাৎ আর হচ্ছে বিশ্বাস ভঙ্গের বেসিক বিষয়টা বুঝছেন কিনা? জি স্যার, বুঝছি। হ্যাঁ, ক্লিয়ার স্যার। ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই এই ধারাগুলো আমরা সামনে ক্লাসে করবো। আরেকটা বিষয় যেটা আপনারা করে রাখবেন, যারা পেনাল কোড পড়ছেন, এটা স্যার একটু চলে গেছি, যারা পেনাল কোড পড়ছেন তাদের জন্য আরেকটা সুন্দর করে দিচ্ছি আমি, এই বিষয়গুলো আপনি একটু নিজ দায়িত্ব করে ফেলবেন। আমি বললেও আপনারা পড়েন না, তারপরে সবার শেষে এগুলা প্র্যাকটিস করবেন। এই পাশে প্রশ্ন, এই পাশে উত্তর, এখান থেকে 4-5 মার্ক চলে আসবে। কিন্তু আপনাদের এইখানে টেকনিক দেওয়া আছে, বেশ কিছু টেকনিক গুলো আয়ত্ত করবেন। আর যেটা করবেন, এখানে বেশ কিছু মনে রাখার টেকনিক দেওয়া আছে, এগুলা করবেন। আর এই যে এই পার্টটা আপনি অবশ্যই মুখস্থ করে ফেলবেন। শাস্তির পার্ট এটা, আর এটা হচ্ছে কি সংজ্ঞার পার্ট, যে অপরাধের সংজ্ঞা কোথায়, এটার সংজ্ঞা কোথায়, এটা মুখস্থ করে ফেলবেন। এটা যেন কোনো ব্যত্যয় না ঘটে। এখান থেকে 1-2 মার্ক চলে আসবে, ওখান থেকে 1-2 মার্ক চলে আসবে, এটা করে ফেলবেন। তাহলে আর এই কোন অধ্যায়ে কি আছে এটা করে ফেলবেন। ঠিক আছে? এখন 20 অধ্যায়ে কি আছে বলেন? দণ্ডবিধির 20 অধ্যায়ে, দণ্ডবিধির 20 অধ্যায়ে কি আছে? বিবাহ সংক্রান্ত বিবাহ সংক্রান্ত অপরাধ। মনে রাখবেন কেমনে? বতে 20, বতে বিবাহ। আচ্ছা, দণ্ডবিধির 17 অধ্যায়ে কি আছে? শতে 17, শতে সম্পত্তি। এখানে এই টেক্সটটা লিখে দিছি। হ্যাঁ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ। তারপরে দণ্ডবিধির 16 অধ্যায়ে কি আছে? 16 আনা বৃথা। ওই যে মাঝিরে বলে, হ্যাঁ, তুমি সাঁতার পারো কিনা, তোমার জীবন 16 আনা বৃথা, মানব জীবন ও মানব দেহ সংক্রান্ত অপরাধ। তো এই জিনিসগুলো মনে আছে কিনা? জি ভাইয়া। মনে আছে ভাইয়া। আচ্ছা, ওকে, এগুলো পড়বেন। আরেকটা বিষয় যেটা করবেন, আপনার হচ্ছে প্র্যাকটিস গুলা করবেন। হ্যাঁ, আরেকটা জানি কি করতে চাইছিলাম, এই যে এখানে কিছু টেকনিক দেওয়া আছে। হ্যাঁ, এই টেকনিক গুলো একটু পড়বেন, তাহলে ধারাগুলো মুখস্থ করতে হবে না, কি অটোমেটিক আপনি পেরে যাবেন। এই যে এইখানে লিখে দিচ্ছি, বতে 20, বতে বিবাহ, শতে 17, শতে সম্পত্তি। 77 ধারা মনে রাখার টেকনিক, 81 ধারা মনে রাখার টেকনিক। হ্যাঁ, এগুলা আপনি একটু এখান থেকে কি করবেন, করে দেবেন। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আজকে মোটামুটি এতটুকুই। আমরা হচ্ছে সামনে আরো অনেক কিছু করব। আজকে মূলত আমার কাজই হচ্ছিল আজকে খুন আর অপরাধজনক নরহত্যাটা বোঝানো। এটা যেহেতু বুঝাই ফেলছি, তো আমার কাজ মোটামুটি অনেকটাই শেষের দিকে। আর বাকিগুলো পড়াইতে সময় লাগবে না, একদিনেই শেষ হয়ে যাবে। বেসিকটা দিয়ে দিলাম, আপনারা বেসিক থেকে কি করবেন, পড়বেন। আর যারা হচ্ছে খুবই বেশি পড়তে চান প্রচুর, এরা কিন্তু এই যে এই 1 মাসের শাস্তি, 6 মাসের শাস্তি আলাদা করে দেওয়া আছে, এখান থেকে একটু ভালো করে দেখে এগুলো পড়ে মুখস্থ করে ফেলবেন। এবং যারা রিটেন দিবেন তাদেরও শাস্তি লাগবে, মুসাবিদা লিখতে শাস্তি লাগবে। কিন্তু আপনি যদি না জানেন খুনের শাস্তি কি, মারামারির শাস্তি কি, তারপর আপনি যদি না জানেন এগুলা, তাহলে তো আপনি এই একটা নালিশ প্রস্তুত করতে পারবেন না, যেটা আপনার ড্রাফটিং পারবেন না। কিন্তু তো আপনাদেরকে কি করতে হবে, এই শাস্তিগুলা, এই যে দেখেন রিটেন পরীক্ষার্থীদের জন্য এগুলোই বেশি জরুরি। এই যে দেখেন এখান থেকে 1 বছরের শাস্তি কোন কোন অপরাধের, আপনি যদি না জানেন, তাহলে ওই অপরাধ যদি একটা বর্ণনা দেওয়া হয় যে ইমুক ইমুক অপরাধ হয়েছে, তাহলে আপনি এটার সম্পর্কে একটা নালিশ প্রস্তুত করুন। তাহলে আপনি কত ধারায় নালিশ প্রস্তুত করবেন, আপনি যদি ধারাই না জানেন। অনেকে মনে করে যে রিটেন এমসিকিউর মতো পড়বো কেন, আর তারাই ফেল করে। কারণ ওই যে আপনি প্রত্যেকটা ধারা পড়েন নাই, বুঝে বুঝে টপিক আকারে পড়তে হবে, ধারা পড়লেও চলবে না, টপিক আকারে পড়তে হবে। কিন্তু প্যানাল কোডটা একটু ভিন্ন বিষয়, এখানে আপনাকে শাস্তিগুলো আলাদা করে পড়তে হবে। রিটেন পরীক্ষার্থীদের জন্য এটা খুব জরুরি, 3 বছরের শাস্তি কোনটা। কারণ এখান থেকে আপনার মুসাবিদা চলে আসবে। কিভাবে আসবে? গল্পে গল্পে দেখবেন যে চলে আসবে। যে অবহেলার জন্য একটা, মনে করেন একটা পরীক্ষা, একটা প্রশ্ন আসলো রিটেন পরীক্ষার্থীদের অথবা এমসিকিউ পরীক্ষার্থীদের, যে একটা ডাক্তার একটা অবহেলা করে একটা রোগীর মৃত্যু ঘটিয়ে ফেলছে, এখন তার একটা নালিশ প্রস্তুত করুন, আরো বিভিন্ন ঘটনা দিল। তো আপনাকে তো জানতে হবে যে অবহেলার জন্য মৃত্যুটা বলা আছে হচ্ছে দণ্ডবিধি 304 কতে, এবং এটার শাস্তি হচ্ছে 5 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। যদি এটা আপনি না জানেন এমসিকিউ স্টাইলে, তাইলে আপনি কি রিটেন বা এমসিকিউ তে ভালো করতে পারবেন? আপনার ব্রেনটা কোন জায়গায় ধরা আপনি বুঝতে পারছেন? সমস্যাটা কি বুঝতে পারছেন কিনা? হ্যালো, জি স্যার। ঠিক আছে, ওকে, তাইলে এটাই হচ্ছে। আর বই কি কারো লাগবে? লাগলে আমাকে জানান, পাঠিয়ে দিব।
বই লাগবে স্যার। আপনার নাম কি? আমার ক্লাস শেষ, যাদের বই লাগবে তারা থাকেন, আমরা হচ্ছে বইটা আপনার উপকার হবে, এটা নিঃসন্দেহে। পরীক্ষা দিয়ে আইসা বলবেন কি যে না উপকার হয়েছে, ঠিক আছে? স্যার বইটার দাম কত? বই তো লাগবে এটার একটা। দাম হচ্ছে আগে একটু বেশি ছিল, এখন একটু কমাই দিচ্ছি 750 টাকা, ঠিক আছে? স্যার আমি এখন একটু নীলক্ষেত থেকে আপনাদের এটা কালেক্ট করতে চাচ্ছি। আচ্ছা, নীলক্ষেত থেকে আপনি যে কোনো দোকানে যান, গিয়ে কালেক্ট করতে পারবেন। ওখানে বিশেষ করে আইন প্রকাশন আছে, হাসান ল পয়েন্ট আছে, ল পয়েন্ট আছে, ওগুলো দেওয়া আছে। ওইখানে কি দাম স্যার আর সেম? ওখানে হয়তো বা 20-30 টাকা বেশি নিতে পারে এরা, স্যার তবে আমি রেট ওখান থেকে দিয়ে নিলে তো সমস্যা নাই। না না সমস্যা নেই, নিতে স্যার পারেন। আপনার আর কাছে সরাসরি কিভাবে নেব স্যার? আমার কাছ থেকে নিলে কুরিয়ারে নিতে পারবেন, অ্যাড্রেস দিয়ে দেন, কালকে পাঠাই দিন, পরের দিন পেয়ে যাবেন। কোথায় থাকেন মিজান ভাই? আমি স্যার বাসায় না, আমার যশপুরের ঠিকানায় দিলেই হবে, ঢাকা যশপুর। আমি ঠিকানা তাহলে দিয়ে দিব স্যার। ঠিকানাটা, আপনি কোন গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ না মেসেঞ্জার? আমি এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জড়িত আছি। আচ্ছা, তাহলে আমার নাম্বারটা আছে নিশ্চয়ই জানেন, 01905000652। এই নাম্বারে ঠিকানা দিয়ে দিবেন, হ্যাঁ? আচ্ছা, স্যার কাইন্ডলি স্যার নাম। কুরিয়ারে পাঠালে কি কুরিয়ার সার্ভিস থেকে নিতে হয় নাকি ঠিকানায় পৌঁছায় দেয়? কিছু কিছু জায়গায় আচ্ছা দেখছি আপনার ইয়ে করে দেয়, ঠিকানায় পৌঁছায় দেয়, আর কিছু কিছু জায়গায় আপনার গিয়ে আনতে হয় সুন্দরবন থেকে, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনার স্যার হচ্ছে যোগাযোগ করে নিয়ে নেন, আপনার উপকার হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? ক্ষতি হবে না, ভালো করে লিখছি ইনশাআল্লাহ ভালো হবে। আর কারো কিছু বলার আছে বলতে পারেন, বলতে স্যার পারেন। আসসালামু আলাইকুম, আমি শরীফ ওয়ালাইকুম। আক্তার। আমি আসলে লেটে জয়েন করছি, একটু জানতে চাচ্ছিলাম। জি বলেন। ও আমাদের স্যার হচ্ছে পেইড ব্যাচও আছে, ঠিক আছে? যাদের ক্লাস করার ইচ্ছা আপনারা ওখানে যুক্ত হয়ে যান। বলেন। আচ্ছা স্যার, জি স্যার, এই বিষয়টাই জানার জন্য আর কি। আসলে হুম, ক্লাসের পদ্ধতিটা কি? আমি তো আজকে নতুন জয়েন করছি। আচ্ছা মূলত আচ্ছা, স্যার আপনি কি আমি ক্লাস করে বুঝতে পারছেন বেশ কিছু বিষয়? না, কোনো কিছুই বুঝতে পারছি না, মানে পড়া না স্যার, আপনাদের পদ্ধতিটা কি ওইটা আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি। আপনাদের ও সাথে যদি আমি কন্টিনিউ করতে চাই আচ্ছা, যদি সেক্ষেত্রে যুক্ত হন কিভাবে করবো? তাহলে স্যার আপনি মূলত আমি দুইবার টেলি রিটেন দিছি, দুইবার। দুইবার রিটেন দেওয়ার পরে এইবার তো আবার নতুন করে সবকিছু করতে হবে, এই আহা, আর কি। এত ব্যর্থতা কেন? স্যার বুঝতে প্রশ্ন পারছি বুঝেন না না? কি ধরনের প্রশ্ন বুঝতে রিটেনটা নিয়ে পারতেছেন আমি না? খুবই প্রবলেমে পড়ছি আর কি। প্রথমবার তো আচ্ছা, বুঝি রিটেনের নাই জন্য প্রশ্ন, যেটা করবেন, সেকেন্ড টাইম রিটেনের হলো। জন্য আমাদের ক্লাস শেষ, আমরা একটু আলোচনা করছি, হ্যাঁ? রিটেনের জন্য যেটা করবেন আপনি স্যার হচ্ছে এইবার আমার ইয়ে, এমসিকিউ থেকে আবার শুরু করতে হবে। আচ্ছা শুরু করেন, সমস্যা নাই। আপনার যেহেতু এমসিকিউ হয়ে যাবে আমি যতটুকু বুঝতে পারছি, রিটেনের জন্য আপনার প্রবলেমে বেশি ফোকাস করবেন। প্রবলেম কোন কোন ধারা থেকে প্রবলেম আসতে পারে এটা আমি বলে দিব আপনাদেরকে। এই ধারাগুলাকে ফোকাস করবেন প্রবলেমের জন্য। কোন কোন ধারা থেকে সংজ্ঞা আসতে পারে ওই ওই ধারাগুলাকে ফোকাস করবেন সংজ্ঞার জন্য। কোন কোন ধারা থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে ওই ওই ধারাগুলা ফোকাস করবেন ব্যাখ্যার জন্য। যেমন আপনার, আমি যদি একটা প্রশ্ন করি, সাপোজ কথার কথা, যে আপনার এই সাপোজ সাক্ষ্য আইন থেকেই অনেকে একটু প্যাচগোছ লাগায়, আমি সাক্ষ্য আইন থেকে একটা প্রশ্ন করলাম কথার কথা, যেমন কি প্রশ্ন করলাম, যে যে আপনার আহ, দলিলের বিষয়বস্তু দলিল দিয়েই প্রমাণ করতে হয়, হ্যাঁ, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। কথার কথা একটা প্রশ্ন করলাম, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? দলিলের বিষয়বস্তু দলিল দিয়ে প্রমাণ করতে হয়, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। স্যার এই মুহূর্তে আমি বলতে পারবো না ওইভাবে গুছায়। আচ্ছা, এটা না ধরতে পারলে কিন্তু রিটার্ন হবে না। বারবার বলতেছি, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। দলিলের বিষয়বস্তু দলিল দিয়েই প্রমাণ করতে হয়, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। আচ্ছা, তো এখন দলিলের বিষয়বস্তু দলিল দিয়ে প্রমাণ করতে হয় এটা বলা আছে কোথায়, আপনাকে জানতে হবে। তারপরে ব্যতিক্রমটাও আপনাকে জানতে হবে। দুইটা ধারা না জানলে কিন্তু আপনি পারবেন না। এই জন্য আপনার বেসিক ক্লিয়ার থাকতে হবে। তো দলিলের বিষয়বস্তু দলিল দিয়ে প্রমাণ করতে হয় এটা বলা আছে 59 ধারায়। মানে দলিল ছাড়া বাকি বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, দলিলের বিষয়ে কোনো মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। এটাই এটা। তার মানে কি, দলিল ছাড়া অন্য বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। তার মানে কি, দলিল সম্পর্কে দলিলই দিতে হবে, মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য না। আর এইটার ব্যতিক্রম কি?
ব্যতিক্রম হচ্ছে কোন ক্ষেত্রে দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। তো দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে আপনার দলিল যদি জাল হয় অথবা দলিলটা যদি আপনার বিশুদ্ধ না হয়, সেই ক্ষেত্রে দেওয়া যাবে। এটা বলা হয়েছে 22 ধারায়। তাহলে এই দুইটা ধারার কম্বিনেশন যদি আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ধারার সম্পর্ক না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার রিটেন খারাপ হইতেই থাকবে। এখন আগের মুখস্থ সিস্টেমে না। তাইলে কি আপনি বুঝতে পারছেন যে দলিলের বিষয়ে দলিল দিয়েই প্রমাণ করতে হবে, মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যাবে না? ব্যতিক্রমটা হচ্ছে কোন জায়গায়? ব্যতিক্রম মানে দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে কখন? দলিল যদি ঠিক না হয়, দলিল যদি জাল হয়, তখন তো আপনি বলবেন যে এই দলিল তো আমি সম্পাদন করি নাই, এটা জাল দলিল, এটা সাইন আমার না। তাহলে দলিল সম্পর্কে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারতেছেন। এই বুঝছেন আপু আপনি কিভাবে পড়তে হবে রিটেন? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আপনি কিভাবে অ্যানালাইসিস করে পড়ছিলেন? এইভাবে অ্যানালাইসিস করে না পড়লে হবে না। ওইভাবে স্যার পড়া হয় নাই। আচ্ছা, এই যে দেখেন এই প্রশ্নটা আমি এখানে হিন্টস আকারে দিয়ে দিচ্ছি, আপনাকে একটু দেখাই। প্রথমেই সাক্ষ্য আইন দিচ্ছি, আর সাক্ষ্য আইনের আপডেটটা সুন্দর করে চার্ট করে দিচ্ছি। এই আপডেটটা ভালো করে মুখস্থ করবেন। আপডেটটা কোনটা? আমাদের ক্লাস শেষ কিন্তু, এখন জাস্ট আমি একটু আলোচনা করতেছি। হ্যাঁ, যাদের থাকা দরকার থাকেন, যাদের চলে যাওয়া দরকার চলে যান। এই আপডেটটা কিন্তু করবেন। দেখেন আপডেটটা কোনটা? এই যে এটা, এটা সংশোধনী কোন কোন ধারাগুলোকে কি করা হয়েছে এখানে দেওয়া আছে। জি, সব গ্রুপে জানাই দিব। হ্যাঁ, সব গ্রুপে জানাই দিব, সব গ্রুপে জানাই দিব আমি। হ্যাঁ, গ্রুপে জানাই দিব। আচ্ছা, এই যে এইখানে আপনার সাক্ষ্য আইনের কে সংশোধনী দেওয়া আছে, কোনটা কি করা হয়েছে, এটা রিটেন এমসিকিউ সবার জন্য জরুরি। এটা পড়ে ফেলবেন, একদম 4টা ভাগ করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। কোন কোন ধারা সংযোজন করা হয়েছে, কোন কোন ধারাতে আপনার সংশোধনী আনা হয়েছে, কোনটা প্রতিস্থাপন করা হয়েছে, কোনটা বিলুপ্ত হয়েছে, এটা পড়বেন। তারপর আপনার যেটা আমি প্রশ্ন করছিলাম, ঠিক আছে? এই যে দেখেন আপনার প্রশ্নটা আমরা হচ্ছে এই জায়গাটাতে বলে দিয়েছি। এই যে 59 ধারার ব্যতিক্রম, এটা হচ্ছে কনসেপচুয়াল। প্রত্যেকটা সাবজেক্টের এই পার্টটা আপনি ভালো করে পড়বেন। রিটেন এমসিকিউ ক্রিটিক্যাল, রিটেনের জন্য এবং এমসিকিউ ক্রিটিক্যালের জন্য। 59 ধারার ব্যতিক্রম 22 ধারা। এই আপু বুঝতে পারছেন আপনি? জি স্যার, বুঝতে পারতেছি। তাহলে 59 ধারাতে কি বলছে এটা জানতে হবে, জানলে আপনি এটার ব্যতিক্রম পারবেন। পরীক্ষায় তো আর এভাবে আসবে না যে 59 ধারার ব্যতিক্রম লিখো, এটাও আসতে পারে, কিন্তু ধরে আসবে প্রশ্ন যে দলিলের বিষয়বস্তু দলিল দিয়ে প্রমাণ করতে হয়, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। অথবা প্রশ্ন আসতে পারে দলিলের বিষয়বস্তু সম্পর্কে কি মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য বা মৌখিক সাক্ষ্য কি প্রাসঙ্গিক? সেক্ষেত্রে আপনাকে 22 ধারা দিয়ে বলতে হবে হ্যাঁ প্রাসঙ্গিক। দলিল যদি আপনি সম্পাদন মানে দলিলটা যদি খাঁটি না হয়, তাহলে তো মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হবে। এটাই বলা হয়েছে এখানে। তারপর দলিল কিভাবে প্রমাণ করা যায়, এগুলো রিটেনের জন্য খুব জরুরি টপিক্যালি, আর এমসিকিউর জন্য তো আরো জরুরি। দলিল কিভাবে প্রমাণ করা যায়? দলিলের বিষয়বস্তু প্রমাণ করে, দলিল সম্পাদন প্রমাণ করে। তো দলিলের বিষয়বস্তু প্রমাণ কোথায়? 61 থেকে 66, দলিল সম্পাদন কত? 67 থেকে 73। বুঝছেন? এইভাবে সবকিছু, এই যে বিচারিক কার্যক্রমে কোন কোন প্রশ্ন করা যায়, কোন কোন প্রশ্ন করা যায় না, আদালত কিভাবে সিদ্ধান্ত নেবে যে এক প্রশ্ন সঠিক বা অনুচিত, এই ধারা দিয়ে লিখতে হবে। বুঝছেন? এখন লিখিত পরীক্ষায় যদি এই প্রশ্নটা চলে আসে, আদালত কিভাবে সিদ্ধান্ত নেবে যে একটি নির্দিষ্ট প্রশ্ন সঠিক বা অনুচিত করা যাবে অথবা যাবে না, এটা 150, 51, 52 ধারা দিয়ে লিখতে হবে। এতটুকু জানলে রিটেন পরীক্ষা আপনি লিখে ফেলতে পারবেন 150, 51, 52 ধারা কম্পাইল করে। এরপরও যদি এত সহজ করে দিচ্ছি, এরপর যদি না পারেন সেটা আপনার ব্যর্থতা, আপনার ডেডিকেশনের অভাব, এবং হচ্ছে আপনার ইয়ের রেসপন্সিবিলিটিতে ঘাটতি আছে, আপনার ডেডিকেশন নাই এবং আপনার স্কিল এর স্যার জন্য ওইভাবে স্যার ডেভেলপ করেন। আবার কথা হলো অনলাইনের সময়টা আপনার বেসটা কখন কখন এই সময়টা একটু জানার জন্য। আচ্ছা, অনলাইনের সময় 10টার আগে না, 10টা থেকে 11:30, ঠিক আছে? স্যার রাত 10টা? আর রাত 10টা। জাহিদ ভাই, কবে 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 ক্লাস হবে? আচ্ছা, কবে কবে এটা গ্রুপে জানাই দেবো। এখন আমি তো আমার মতো করে করতাম, এখন গ্রুপে ফিক্সড করে দিব। টেলিগ্রাম গ্রুপ করতে হবে। আপনার কিন্তু পছন্দ কিন্তু অফলাইন কোনো ক্লাস করেন স্যার? অফলাইন সপ্তাহে একদিন হয়, শুক্রবার, যাত্রাবাড়ি, শনি রাখরাই। আপনি কোথায় থাকেন? মিরপুর 12।
তো অনেক দূর। স্যার আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনি এই বইটাতে কি জি। এমসিকিউ এবং রাইটিং দুটাই কি একসাথে করা নাকি আলাদা আলাদা? না, রিটেন তো সব কভার করবে না, এমসিকিউ বই তো রিটেন, এখানে তো ড্রাফটিং আমি দেখাই নাই, বুঝেন নাই? এখানে কি রিটেন আর এমসিকিউ তো আলাদা কিছু না, আপনি বুঝতেছেন না? ওই যে রিটেনের মধ্যে কি আসে, সংজ্ঞা আসে, রিটেনের মধ্যে কি আসে, যেমন এটা রিটেন প্রশ্ন আসতে পারে না, আপনি কি মনে করেন বলেন? বিচারিক কার্যক্রমে কিছু প্রশ্ন করা যায় না, কিছু প্রশ্ন করা যায় না, সংশ্লিষ্ট ধারার আলোকে ব্যাখ্যা করা, এটা কি রিটেন প্রশ্ন হইতে পারে কিনা? তাহলে আপনি যদি এই ধারাগুলো জানেন এবং এই ধারাগুলো এই বই থেকে বা অন্য কোনো বই থেকে পড়ে ফেলেন, তাহলে কি রিটেন আলাদা হয়ে গেল নাকি একই হইলো? দলিল সম্পর্কে অনুমান আদালত করতে পারে কিনা, যদি করতে পারে, অথবা আসতে পারে যে দলিল সম্পর্কে অনুমানের মূলনীতি লেখো, আপনি যদি জানেন যে এটা এই ধারা দিয়ে হয়, তাহলে কি এটা রিটেন আর এমসিকিউ আলাদা? আমাকে এটার উত্তর দেন। দলিল সম্পর্কে অনুমান বলা আছে কোথায়? এই যে দেখেন ৭৯ থেকে ৯০ এর যারা এটা জানবে ৭৯, ৮০, ৮১, ৮২ ধারা দিয়ে প্রশ্নের উত্তর লিখে ফেলে সে পাশ করে ফেলবে। তো দলিল সম্পর্কে অনুমান, এটার উত্তর তো আপনার জানতে হবে হিংস আকারে, তারপরে তো প্রশ্ন লিখবেন, ঠিক আছে কিনা? আমি কি বুঝাইতে পারছি? আর এটা পড়লে এটা পড়লে আপনার রিটেনের 70% কভার করবে, এমসিকিউ 100%, আর ড্রাফটিংটার জন্য আপনাকে আলাদা একটা প্রস্তুতি নিতে হবে, বুঝছেন? বুঝাইতে পারছি? স্যার এমনিতে আপনার অনলাইন বেসের পড়ান না স্যার গ্রুপে? হ্যাঁ, পড়াই, অনলাইন ব্যাচ তো পড়াই, রাত 10টা থেকে শুরু হয়, অলরেডি পেইড ব্যাচ আছে। আপনি ভর্তি হইতে চাইলে আমাকে ফোন দিয়ে ভর্তি হয়ে নিন, ঠিক আছে? আপনাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করব, নতুন একটা গ্রুপ করতেছি, প্রতিদিন ভিডিও থাকবে, এই যে এটা আমার নাম্বার, এই নাম্বারে ফোন দিয়ে। হ্যাঁ জাহিদ ভাই কি ডেট কি ফিক্সড হইছে? হ্যাঁ, ডেট কি ফিক্সড হইছে? কোন কোন তারিখে করবেন বা কি কি বারে ফিক্সড করবেন? করব, ফিক্সড করব। ও আশোক ভাই, আপনি কই? আপনি যোগাযোগ করতেছেন না কেন? আমি তো ফোন দিতে পারি না, আপনি তো আমার অনেক খুব পরিচিত মানুষ, তাই না? না ঠিক আছে, আসলে আমি একটু ঝামেলায় ছিলাম তো, বুঝছেন? আমি একটু যাই হোক, ঝামেলার ভালো করে ভিতরে ছিলাম। পড়েন, আর ফোন দিয়েন, ফোন দিয়েন, ফোন দিয়েন, হ্যাঁ ফোন আর দিয়েন, ফোন দিব না, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? আমি হচ্ছে হ্যাঁ যারা হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে আসবেন, কারণ ওখানে আমি প্রতিদিন ক্লাস নিতে পারি না, আমি সপ্তাহে হয়তো বা 2 দিন বা 3 দিন ক্লাস নিব, আর বাকি প্রতিদিনই আমি হচ্ছে 10-15 মিনিটের একটা ভিডিও দিয়ে দিব, আপনারা যাতে ওই ভিডিওটা দেখে শিখে ফেলতে পারেন, যেটা আমি অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে, বুঝতে পারছেন সবাই? এই জন্য টেলিগ্রাম গ্রুপটা করা। তো ঠিক আছে, ভালো থাকেন, আর বই নিতে হইলে আমার সাথে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ ঠিকানা দিয়েন, বই পাঠাই। ওকে, আল্লাহ হাফেজ। আর কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন বা জানার? না স্যার ঠিক। আর হচ্ছে আপনার একটা বই, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? আমি প্রতি সপ্তাহে আপনার এই একটা বই আমি একজনকে এমনিতেই দিতে চাচ্ছি ফ্রি, ঠিক আছে? যদি কারো যদি খুব টাকার খুব বেশি সমস্যা থাকে, বই কিনতে পারতেছেন না, হ্যাঁ, আমার হচ্ছে কিছু বই আমি ফ্রিতেও দিব, আপনারা যোগাযোগ করুন, ঠিক আছে? যাদের হচ্ছে সত্যিকার অর্থেই খুব সমস্যা আছে, টাকার সমস্যা, আপনার অর্থনৈতিক সমস্যা, বা আপনাদের পরিচিত যদি কেউ থাকে আমাকে একটু জানায়েন, আমি নিজেই কুরিয়ার করে দিব নিজের খরচে, ঠিক আছে? ঠিক আছে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ, রেখে দিলাম।